তাহলে আমরা আজ চলে আসছি আমাদের আলোচনায়। নেক্সট আলোচনা আমাদের 6টা কোয়েশ্চেন্স আমাদের যোগেন্দ্র যাদব থেকে ছিল, সেগুলো হয়ে গেছে। তাহলে আমাদের আলোচনা এখন শুরু হবে আমাদের কনস্টিটিউশনালিজমের বিষয়টি। আমাদের অনার্সের স্টুডেন্ট যারা আছে ইউজির 6-7 জন আছে, তাদের সাথেও এটা সিমিলার আছে। সো কনস্টিটিউশনালিজমের আলোচনাটা আমরা আজকে একটু করে নেব। আমি ওদেরকে এর আগে বলেছি, বাট ওরালি বলেছি, ওরা শুনেছে, বাট আজকে একটু আরো ধরে ধরে বলবো, ডিটেলসে বলবো। তো আমি ভাবলাম তাদেরকেও ডেকে নিই, সুবিধা হবে। সো ওদেরও সিলেবাসে এটা রয়েছে। সো যাই হোক, এখানে কনস্টিটিউশনালিজমের তাহলে আলোচনায় আমরা প্রবেশ করি। কনস্টিটিউশনালিজম বলতে আগে কি বোঝায় এটা বুঝে নাও। কনস্টিটিউশনালিজম বলতে বোঝায় যে একটা রিটেন রিটেন একটা দলিল, যেটাকে যেটাকে ফলো করে কি হবে, যে পলিটিক্যাল সিস্টেম ফাংশনস করবে। একটা রিটেন দলিল যেটাকে ফলো করে কি হবে, কনস্টিটিউশন পুরো পলিটিক্যাল সিস্টেম ফাংশনস করবে। সো উইথাউট এনি প্রপার রিটেন দলিল বা ডিট, এখানে পলিটিক্যাল সিস্টেমকে রান করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে। কেন ডিফিকাল্ট হয়ে পড়ে? ডিফিকাল্ট হয়ে পড়ে তার কারণ হচ্ছে যে যারা নতুন নতুন পদে আসবে বা যারা শাসন করার জন্য পাওয়ারে আসবে, তারা তাদের নিজেদের মতো করে শাসন করতে পারে। অ্যান্ড তারা তাদের নিজেদের মতো করে শাসন করতে গিয়ে যেটা করতে পারে সেটা হচ্ছে যে তারা মানুষের যে রাইটসগুলো আছে, যে উদ্দেশ্যে কনস্টিটিউশন ফ্রেম করা হয়েছে বা যে উদ্দেশ্যে সরকার তৈরি হয়েছে, যে উদ্দেশ্যে রাষ্ট্র তৈরি হয়েছে, সেই উদ্দেশ্যগুলোকে তারা ব্যাহত করতে পারে। অর্থাৎ যখন আমরা যদি কন্ট্রাক্ট থিওরির উদাহরণ নিই, কন্ট্রাক্ট থিওরিতে আমরা জানি যে সেখানে যে দুটো গ্রুপের মধ্যে সেখানে কিন্তু এগ্রিমেন্ট হয়েছে, যদিও এক একজন এক এক রকম বলেছেন। হবস এক রকমের বলেছেন, লক আর এক রকমের বলেছেন, আর রুশো আর এক রকমের বলেছেন। বাট মোটামুটিভাবে আমরা একটা বেসিক আইডিয়াতেই দাঁড়িয়ে থাকি, সেটা হচ্ছে যে কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস। তো কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিসে আমরা কি দেখেছি, যে চুক্তি দুটো ব্যক্তির, দুটো গ্রুপের মধ্যে হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে হচ্ছে, এবং চুক্তি করে তারা স্টেট ফর্ম করছে, রাষ্ট্র নির্মাণ করছে। এবং সেই রাষ্ট্রে তারা কি এনশিওর করতে চাইছে না, যেটা মিসিং ছিল, যেটার ভয় তারা পাচ্ছিল, সেখান থেকে তারা কিন্তু একটু সিকিউরিটি চাইছে। অর্থাৎ কি তাহলে ছিল, চুক্তির পূর্বে তারা যে সিচুয়েশনসটা বা যে এনভায়রনমেন্টকে ফেস করতো বা যে এনভায়রনমেন্টে জীবনযাপন করতো, সেটা ছিল আমরা জানি কি, সেটা ছিল আমরা জানি যে সেখানে মানুষের নিরাপত্তা ছিল না। নিরাপত্তা মানে সিকিউরিটি, জীবনের নিরাপত্তা ছিল না, সেখানে তার লিবার্টি ছিল না, সেখানে তার প্রপার্টির সেখানে কিন্তু কোনো রকমের স্বাধীনতা ছিল না। সো এই সমস্ত বিষয়গুলো যেটা লক বলে গেছেন, সেগুলো কিন্তু ছিল না। এবং প্রত্যেকের আইডিয়ার মধ্যে একটাই কমননেস ছিল, সেটা হচ্ছে যে সিকিউরিটি অফ লাইফ এবং সিকিউরিটি অফ প্রপার্টি, এই দুটো বিষয় বিশেষভাবে কমন। এগুলো ছিল না, যেহেতু ছিল না তাই তারা রাষ্ট্র নির্মাণ করলো। রাষ্ট্র যখন নির্মাণ করছে তখন তারা থার্ড পার্টির হাতে পাওয়ার তুলে দিচ্ছে। থার্ড পার্টির হাতে যখন পাওয়ার তুলে দিচ্ছে, তখন তারা এটা ইনশিওর করতে বলছে থার্ড পার্টিকে যে আমার জীবনের নিরাপত্তা সেখানে ছিল না, সম্পত্তির স্বাধীনতা সেখানে ছিল না, স্বাধীনতা সেখানে ছিল না। সো আমি তোমার হাতে ক্ষমতা অর্পণ করে কি নিশ্চিত করতে চাইছি যে তুমি আমাকে স্বাধীনতা দাও, তুমি আমাকে স্বাধীনতা দাও, তুমি আমাকে জীবনের নিরাপত্তা দাও, তুমি আমার সম্পত্তিকে ভোগ করার স্বাধীনতা দাও, এগুলো দাও। তাহলে যখন এই কথাগুলো বলা হচ্ছে এবং তাকে যখন এম্পাওয়ার করা হচ্ছে, ক্ষমতাবান করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি যে সে তখন কি করছে, এগুলোকে এনশিওর করতে উঠে পড়ে লাগছে, অর্থাৎ এক প্রকার ইনিশিয়েটিভ নিচ্ছে। কিন্তু ইনিশিয়েটিভ নিতে গিয়েও দেখা যাচ্ছে হিউম্যান বিং তো, ইনিশিয়েটিভ নিতে গিয়েও দেখা যাচ্ছে যে সে তো হিউম্যান বিং, যেহেতু সে হিউম্যান বিং, সে নিজেও কি করতে পারে বা করছে, যে সে নিজেও কিন্তু মানে এক প্রকার এক্সপ্লয়টেশনসকে ইনশিওর করছে, যে সে নিজের পকেটটা ভরানোর চেষ্টা করছে। সে নিজেই নিজের পকেট ভরানোর যখন চেষ্টা করছে, তখন দেখা যাচ্ছে যে যে উদ্দেশ্যে মানুষ তাদেরকে পাওয়ারে বসিয়েছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা জানি এগুলো। তো যেহেতু এই ধরনের একটা অবস্থা আলটিমেটলি গিয়ে আবার কি করতে পারে, অর্থাৎ অত্যধিক বেশি যাদেরকে এম্পাওয়ার করলাম, তাদেরকে যাকে আমরা সোভরেন পাওয়ার দিলাম, সেই সোভরেন পাওয়ার নিজেই যদি সে এখন জনগণের রাইটস লিবার্টিকে যদি সেখানে সে এখন কাটেইল করতে শুরু করে বা সেখানে এক প্রকার দমন করতে শুরু করে, তাহলে দেখা যাবে কি যে একটা প্রশ্ন চিহ্ন উঠে যাবে আবার নতুন করে। তাহলে এখান থেকে বাঁচার উপায়টা কি হতে পারে, যে যেখান থেকে আমরা বাঁচতে চাইলাম বা পালিয়ে এসে আমরা একটা নতুন ব্যবস্থা তৈরি করলাম, সেই পালিয়ে এসে নতুন ব্যবস্থা তৈরি করা ব্যবস্থাটাও যদি সেখানে সেটা ইনশিওর করতে না পারে বা না করে, তাহলে মানুষ আর যাবে কোথায়? তো এখানে যাওয়ার তো আর কোথাও নেই, ওখানেই থাকতে হবে, কিন্তু বিকল্প ওর মধ্যে থেকেই তোমাকে খুঁজে বের করতে হবে। তো বিকল্পটা কি? বিকল্পটা হচ্ছে যে তাহলে
এখানে শাসক যিনি হবেন বা রাষ্ট্র যে থাকবে তার একটা পাওয়ারটাকে লিমিট করে দেওয়ার একটা ব্যবস্থা করা হোক। তাকে এখানে কতগুলো লিখিত কতগুলো দলিল তার সামনে প্রেজেন্ট করা হোক, করে এখানে তাকেও এটা মনে করানো হোক যে তোমার কাজের এখতিয়ার কিন্তু এটাই, যেটা লেখা আছে, যেটা আমরা লিখে দিয়েছি সেটাই তোমার কাজের এখতিয়ার, তার বাইরে তুমি কিন্তু করতে পারবে না, কিছু করতে পারবে না। তাহলে ওই লিখিত আকারে যখন আমরা কিছু করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি দলিল, সেটাকে আমরা বলছি আইন, সেটাকেই বলছি আমরা সংবিধান। এবার বিষয়টা হচ্ছে যখন বড় ধরনের একটা এগ্রিমেন্টের মধ্য দিয়ে কিছু তৈরি হয়, জনগণের অনেক বড় একটা কনসেন্ট নিয়ে যখন তৈরি হচ্ছে, যখন একটা মাদার কোনো কিছু একটা 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 এথিক্যাল একটা যখন ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে, জেনারেলি সেটাকেই তখন কনস্টিটিউশন বলা হচ্ছে। এই কনস্টিটিউশনের বেসিক ফিলসফিটা হচ্ছে এটাই, যে উদ্দেশ্য হচ্ছে এটাই যে এরা কি করবে, তাহলে জনগণের জন্য বেটারমেন্ট এনশিওর করবে, এবং সেটার জন্য যদি প্রয়োজন পড়ে আবার নতুন কোনো ল নিয়ে আসার, তাহলে তার সাপ্লিমেন্টারি ল তারা নিয়ে আসবে। যদি প্রয়োজন পড়ে এর প্যারালালি আরও কোনো অর্গানাইজেশনস ফ্রেম করার, সাপ্লিমেন্টারি আরও অর্গানাইজেশনস তারা ফ্রেম করবে। এবং এই রকম ভাবে কি হতে পারে যে চেঞ্জিং টাইমকে সেখানে ভ্যালুস দিয়ে সংবিধানকেও সেখানে কিন্তু বড় করে তোলা যেতে পারে, বা সংবিধানকেও সেখানে কিন্তু আরো অনেক রকম ভাবে শক্তিশালী করা যেতে পারে। সো এটা হচ্ছে বেসিক আইডিয়া। দ্যাট মিন বুঝতেই পারছো যে কনস্টিটিউশনালিজম যখন বলছি তখন এমন একটা আইডিয়ার কথা বলা হচ্ছে যেটা একটা মতবাদ বলে বিবেচিত হবে, এবং যে মতবাদটা সবাইকে ফলো করতে হবে, এবং এই যে মতবাদের মধ্যে বা আইডিওলজির মধ্যে কি থাকবে, কতগুলো সেট অফ প্রিন্সিপলস থাকবে, কতগুলো রুলস রেগুলেশনস থাকবে, যেগুলো সকলে মানতে বাধ্য থাকবে, এক প্রকার সকলে মানতে বাধ্য। তাহলে এগুলোকেই আমরা কনস্টিটিউশন বলছি, এবং কনস্টিটিউশনটা যখন একবারে প্রতিষ্ঠিত হয়েছে, সকলে ফলো করছে, এবং যুগ যুগ ধরে যখন এটা ফলো হচ্ছে, কাইন্ড অফ বলতে পারো যে তখন আমরা সেটাকে মতবাদ বলতে পারি। নইলে ওই 5 বছরের জন্য আসলে সেটাকে মতবাদ বলা নিয়ে একটা কোয়েশ্চেন্স মার্ক থাকতেই পারে। সো এটাকে আমরা কনস্টিটিউশনালিজম বলছি বা সাংবিধানিকতাবাদ বলছি। তো এই সাংবিধানিকতাবাদের ধারণাটি তাহলে আমাদের বেসিক একেবারে ভাবনা থেকে যেটা আসে মাথায়, সেটা হচ্ছে যে এই কারণে প্রয়োজন যাতে মানুষ তার জীবনের নিরাপত্তা, বিশেষ করে তার জীবন, তার সম্পত্তি এবং তার স্বাধীনতা যাতে সে পেতে পারে। তো এগুলো এনশিওর করার জন্য আমরা জানি কি যে আমাদের কিসের প্রয়োজন পড়লে, এগুলো এনশিওর করার জন্য আমাদের কনস্টিটিউশনের প্রয়োজন পড়লে, যেখানে লেখা থাকবে, যেখানে লেখা থাকবে সেই লেখাকে অনুসরণ করে এখানে শাসকরা শাসন করবে, জনগণও সেখানে কি করবে, নিজেকে এখানে কিন্তু পরিচালনা করবে। জনগণ এমন কখনো হবে না যে রাষ্ট্রের উপর গিয়ে ঔদ্ধত্যপনা দেখাবে, বা যাকে পাওয়ার দিয়েছে তার পাওয়ারটিকে নিয়েও সে ছিনিমিনি খেলবে, সেটাও করা যাবে না। তাহলে প্রত্যেকের জন্য কতগুলো এখানে কি, বা প্রত্যেকটা এন্টিটির জন্য এখানে কি করা হয়েছে, যে সেখানে কতগুলো এখানে সেট অফ প্রিন্সিপলস সেখানে এনশিওর করা হয়েছে, বা সেখানে মেনশন করা হয়েছে, যেগুলোকে মূল্য দিয়ে কি হবে, সেখানে কিন্তু পুরো পলিটিক্যাল সিস্টেম অর্থাৎ পুরো রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু পরিচালিত হবে। যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সাধারণ জনগণ আছে, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পলিটিক্যাল পার্টি আছে, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেখানে সরকার আছে, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মিডিয়া আছে, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রেশার গ্রুপস আছে, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আরো বিভিন্ন ধরনের এই রকম আরো কতগুলো এন্টিটি আছে। তো প্রত্যেককে কন্ট্রোল করার কিন্তু মানে প্রত্যেকে এইরকম ভাবে এটার মধ্য দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। তার মানে পরিষ্কার বুঝতেই পারছো, টু maintain the political system willfully, it is very much needed to ensure a set of principles which can be termed as constitutionalism. তো এটা আমরা কিন্তু এই কনটেক্সটে বলতে পারি। তাহলে এগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার চলে আসো এর এমার্জেন্সটার প্রসঙ্গে। আমরা মোটামুটি গল্পটা তোমাদেরকে বলে দিলাম যে কেন আমাদের এটা প্রয়োজন, কিন্তু এর এমার্জেন্সের প্রসঙ্গে চলে আসো একবারে ইতিহাসের ধারাকে অতিক্রম করতে করতে আমরা বর্তমানে এসে পৌঁছানোর চেষ্টা করব, সো দ্যাট তোমরা একটা সিকোয়েন্সকে মেনটেন করতে পারবে। এবং কোয়েশ্চেন্সগুলোও দেখলাম তোমাদের ইতিহাস থেকেও 2-1টা প্রশ্ন তুলে দিয়েছে, সেগুলোও তোমরা অ্যাড্রেস করতে পারবে। প্রথম এখানে বলার চেষ্টা হচ্ছে যে তাহলে বুঝতেই পারছো যে এমার্জেন্স অফ কনস্টিটিউশনালিজম যখন আমরা বলছি তখন বুঝতেই পারছো যে এক প্রকার সেখানে একটা লিবারেল ডেমোক্রেটিক একটা ইনস্টিটিউশনের বা একটা এনভায়রনমেন্টের একটা বেসিক প্রিন্সিপলস হচ্ছে কিন্তু কনস্টিটিউশনস, যেখানে স্বাধীনতার কথা ইনশিওর করা হয়েছে, যেখানে মানুষের স্বাধীনতার কথা ইনশিওর করা হয়েছে, সেখানে স্বাধীনতা যেন এতটাই যেন না হয়ে যায় যে সে যাতে কি করতে পারে, যে যা খুশি তাই করতে পারে। তাহলে তাকে লিমিট করার জন্য শুধু ইন্ডিভিজুয়ালসকে নয়, মানে ইন্ডিভিজুয়ালসকে লিমিট করা নয়,
সরকারকে লিমিট করার জন্য, তার পাওয়ারটিকে বেঁধে দেওয়ার জন্য এবং জনগণকে এখানে বেটার সার্ভিস দেওয়ার জন্য এবং তাদের সেখানে রাইটস এবং লিবার্টিকে ইনশিওর করার জন্য, তাহলে এক প্রকার কি দরকার, একটা লিখিত একটা কিন্তু দলিল দরকার। তো সেই দলিলটা হচ্ছে কিন্তু কনস্টিটিউশন। তো এর শুরুটা আমরা কোথায় দেখতে পাবো? এনশিয়েন্ট পিরিয়ডে যদি তোমরা চলে যাও একেবারে যেটা প্রাচীন যুগে, তাহলে গ্রিক সিভিলাইজেশন তোমরা পাবে, তোমরা রোমান সিভিলাইজেশন পাবে, যেখানে কিন্তু এই কনসেপ্টগুলো এমার্জ করেছিল। মনে করে দেখো, তোমাদেরকে আমি, যারা অনেকদিন ধরে ক্লাস করছো তারা বলতে পারবে, যারা ক্লাস করছো না সবে করছো প্রথম এটা, বা এর আগেও 2-4টে ক্লাস করেছো, হয়তো পুরোনো ক্লাসগুলো খুব বেশি করনি, তোমাদের নিজেদের টেকনিক্যাল সিস্টেমেও কতগুলো তোমাদের নিজেদের পরে জয়নিং করার জন্য, অসুবিধার কিছু নেই, আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। তো অনেক আগে তোমাদের বলেছিলাম, যারা পুরনো স্টুডেন্ট তারা ধরতে পারবে, যে অ্যারিস্টটলের কথা তোমাদের বলেছিলাম। অ্যারিস্টটল কি করেছিলেন? আমরা জানি যে অ্যারিস্টটল সেখানে কতগুলো, মানে তার নিজের পলিটিক্যাল সিস্টেমটিকে, দেশের পলিটিক্যাল সিস্টেমটিকে সেখানে ওয়েলফুলি কন্ডাক্ট করার জন্য, খুব ভালোভাবে সেখানে পরিচালনা করার জন্য সেখানে একটা সংবিধান রচনার কাজ করলেন। এবং সেই সংবিধান রচনা করতে গিয়ে আমরা দেখলাম 157, 157, 158 কনস্টিটিউশনসকে তিনি কিন্তু সেখানে কি করলেন, এক প্রকার এখানে কিন্তু কম্পেয়ার করে তিনি কি করলেন, সেখানে কিন্তু প্রত্যেকটা কনস্টিটিউশনের আলাদা আলাদা রাজ্যের ওই সিটি স্টেটসগুলোর, যে আলাদা আলাদা সিটি স্টেটসগুলোর আলাদা আলাদা কনস্টিটিউশনের বেসিক কতগুলো প্রিন্সিপালস, যেটা তার নিজের এথেন্সের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই ধরনের তিনি কিন্তু প্রিন্সিপালসগুলোকে নিয়ে একটা সুইটেবল একটা কনস্টিটিউশন ফ্রেম করার কাজটা কিন্তু করলেন। এটা আমরা জানি। তো কেন করলেন এই কারণেই, যাতে কি হয়, যে যাতে নিয়ম মেনে কাজ হয়, যাতে শাসক এখানে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, যাতে এখানে মানুষের প্রতি তার যে কর্তব্যগুলো আছে, তার যে ডিউটিসগুলো আছে, সেগুলো যেন হচ্ছে সে নির্বাহ করতে পারে। তার সাথে সাথে আমরা এটাও দেখলাম যে মানুষ কি করবে এবং কি করবে না, সাধারণ জনগণ, সেগুলো সম্পর্কেও সেখানে কিন্তু খুব সুন্দর করে কতগুলো সেখানে নির্দেশ বা প্রিন্সিপাল সেখানে কিন্তু তিনি মেনশন করলেন। সো এগুলো আমরা কিন্তু সেখানে জানি। এরপরে আমরা দেখতে পাবো এই ধারাবাহিকতাটাই পরবর্তীকালে দেখবো রোমান পিরিয়ডে কন্টিনিউ হয়েছে। গ্রিক পিরিয়ডে যদিও এটা অনেক বেশি এক্সটেন্ড করেছিল, কনস্টিটিউশনের মতো একটা আইডিয়া সেখানে উঠে এসেছিল, বাট রোমান পিরিয়ডে এসে আমরা দেখতে পাবো যে সেখান থেকে কিছুটা ডিক্লাইন করে পেছন দিকে ফিরে আসার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল আমরা। এবং সেখানে দেখবো যে সেখানে কনস্টিটিউশনের যে মূল্যটা ছিল সেটা খানিকটা দুর্বল হয়ে গেছিল, কারণ সেখানে এথেন্স এবং স্পার্টা নিজেদের মধ্যে যুদ্ধ করে তারা নিজেদেরকে দুর্বল করে দিয়েছে, রোমানরা গিয়ে তাদের শাসন করেছে। তো রোমানরা গিয়ে যখন তাদেরকে দখল করেছে, তখন আমরা এটাও দেখেছি যে রোমানদের এত বড় একটা সাম্রাজ্যকে কন্ট্রোল করার জন্য ল ওয়াজ নেসেসারি দ্যাট টাইম, যে ল তারা তখন কিন্তু নেসেসারি বলে প্রয়োজন মনে করলো, এবং ল দিয়ে তারা কি করলো, আইন দিয়ে সেখানে তারা কি করলো, যে পুরো রিজিয়ন্সটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো। যে আইনের মাধ্যমে তারা আবার নাগরিকতাও কিন্তু প্রদান করেছিল, সিটিজেনশিপের ধারণাও প্রদান করেছিল। সো এইরকম ভাবে আমরা কি দেখেছি, সেখানে আমরা দেখেছি যে সেখানে লিখিত আকারে একটা আইন, যেটা কি হবে না, সোভারেনের হচ্ছে অর্ডারকে এখানে ল হিসেবে কনসিডার করা হতো, এবং সেই সোভারেনের অর্ডার অর্থাৎ রাজার যে আদেশ, সেই আদেশকে এখানে একেবারেই মান্যতা দিয়ে সেখানে কি করা হতো, রাজার আদেশকে মান্যতা দিয়ে এখানে কিন্তু শাসন করা হতো। এগুলো আমরা দেখেছি। তো খাতা পেন কিছু নেই, চুপচাপ বসে আছিস, মনে রাখতে পারবি? ক্লাসের শেষে জিজ্ঞেস করবো, দাঁড়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইগুলো কিন্তু সেখানে ছিল। তাহলে বুঝতেই পারছো সেখানে কনস্টিটিউশন, ল, এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু উঠে এসেছে। এগুলো আমরা দেখতে পাবো। তার মানে পরিষ্কার বুঝতেই পারছো সেখানে রুল অফ লেবারের কনসেপ্ট উঠে এসেছে। নট অনলি দ্যাট, সেখানে তোমরা দেখতে পাবে যে ডিভিশন অফ পাওয়ারের কনসেপ্ট উঠে এসেছে। সিটিজেনের পার্টিসিপেশনসের, মানে সিটিজেনশিপের কনসেপ্টটিকে ডেভেলপ করা হলো, তারপর তাদের পলিটিক্যাল পার্টিসিপেশনটিকেও ইনশিওর করা হলো। আমরা জানি যে তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার মধ্য দিয়ে আমাদের কি করা হলো, জনগণের মানে কাছ থেকে এক প্রকার অব্লিগেশনস আদায় করে নিল রাজা, যে তুমি ওই ভূখণ্ডের মানুষ, তোমাকে নাগরিক হিসেবে কনসিডার করা হলো, পরিবর্তে তুমি কি দেবে, আমাকে সমর্থন দেবে, তোমার ট্যাক্স দেবে, এবং সেই ট্যাক্সে এখানে কিন্তু রাজা শাসন করবে, তোমার বেটারমেন্ট এনশিওর করবে। সো দিস ইজ হাউ আমরা দেখতে পেয়েছি যে ট্যাক্স প্রদান করার মধ্য দিয়ে, বা লকে মান্যতা দেওয়ার মধ্য দিয়ে, বা সিটিজেনশিপ যেভাবে তাদেরকে প্রদান করা হলো সেটাকে একসেপ্ট করার মধ্য দিয়ে তারা কিন্তু সেখানে কি হয়ে উঠলো, তারা সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখলাম যে সেখানে কিন্তু এক প্রকার সেখানে সিটিজেনের পার্টিসিপেশন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এনশিওর হয়ে গেল এক প্রকার। তো এই রকমের আইডিয়াগুলো সেখানে কিন্তু আমরা সুন্দরভাবে উঠে আসতে দেখেছি।
এরপরে তোমরা যদি মিডল পিরিয়ডের দিকে যদি চলে আসো, এর পরের যে পিরিয়ডটা শুরু হচ্ছে মিডিয়েভাল পিরিয়ড, যেটাকে আমরা বলি মধ্যযুগ। তো মধ্যযুগে আমরা দেখতে পাবে যে 1215 সালে, একাধিকবার পরীক্ষায় এসেছে এই টার্মিনোলজিটি, এবং 1215 এটা ম্যাগনা কার্টা। 1215 সালে ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা হচ্ছে এক প্রকার বলতে পারো, এটা এক প্রকার ইংলিশদের একটা চার্টার বলতে পারো, যেটা একটা বলতে পারো যে ল তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেটার মধ্য দিয়ে রাজার কতগুলো পাওয়ারকে সেখানে কার্টেইল করা হয়েছিল এবং জনগণের কতগুলো রাইটসকে সেখানে ইনশিওর করা হয়েছিল। এবং আমরা দেখতে পাবো জনগণের রাইটস এবং পলিটিক্যাল প্রসেস কিভাবে ফাংশনস করবে, এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, এবং জনগণের রাইটস গুলো যে স্টেটের ইন্টারফারেন্সের বাইরে থাকবে, এই সমস্ত বিষয়গুলো সেখানে বলা হয়েছিল। অর্থাৎ জনগণ যেটা করবে সেটা নিজের মতো করে করবে, সেখানে স্টেটের কোনো ইন্টারফারেন্স থাকবে না। তো এই ধরনের কতগুলো বিষয়কে সেখানে আইডেন্টিফাই করা হলো, যেটাকে আমরা আজকের দিনে ফান্ডামেন্টাল রাইটস বলছি, যেখানে স্টেট হাত দিতে পারে না, স্টেটের হাত দেওয়ার ক্ষমতা নেই সেখানে, ওটা কমপ্লিটলি হচ্ছে ইন্ডিভিজুয়ালের রাইটস। তো সেই আজকের ফান্ডামেন্টাল রাইটস এর শুরুয়াতটা হয়েছিল এই ম্যাগনা কার্টার হাত ধরে, 1215 সালে হয়েছিল। সো ম্যাগনা কার্টা তোমরা এখানে দেখো যে ম্যাগনা কার্টার কথা এখানে বলা হচ্ছে যে সেখানে মানুষের কতগুলো অধিকারের কথা বলা হচ্ছে, যেই অধিকারগুলোতে কি থাকবে, এই অধিকার উপরগুলোর উপর কোনো রকম ভাবেই রাজা বা রাষ্ট্র সেখানে হাত দিতে পারবে না, এবং মানুষ স্বাধীনভাবে সেগুলো কিন্তু উপভোগ করবে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি, এবং স্বাভাবিকভাবে সেখানে রাজার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাও তার মানে সেখানে সীমাবদ্ধ হয়ে গেল। আমরা দেখলাম যে যখন এখানে পরিষ্কারভাবে একটা তালিকা তৈরি করা হলো এবং বলা হলো যে এই তালিকার মধ্যে যে যে বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, সেই ইনক্লুড করা বিষয়গুলোর উপর স্টেট কোন রকম ভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। আমরা যখন বলছি যে স্টেট ক্যান নট ইন্টারফেয়ার ইনটু দিস পার্টিকুলার ম্যাটার্স অর ইন দিস সাবজেক্ট, তখন আমরা দেখতে পাচ্ছি যে তার মানে রাজার ক্ষমতাটা কিন্তু কিছুটা, পাওয়ারটা কিছুটা ডিক্লাইন করলো। সো রাজার পাওয়ার কিছুটা কিন্তু সেখানে ডিক্লাইন করলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় আরো সেখানে আমরা জানি যে ফিউডালের একটা বড় গল্প টল্প ছিল, আমি সেই আলোচনায় যাচ্ছি না, এখানে শুধু মোটামুটি ভাবে বুঝে নাও যে একটা যখন আলাদাভাবে একটা লিস্ট তৈরি করা হচ্ছে, যেখানে ইন্ডিভিজুয়ালসের জন্য কতগুলো রাইটসকে ইনশিওর করা হচ্ছে, যেখানে স্টেট ইন্টারফেয়ার করতে পারবে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটা একদিকে জনগণের বা পপুলেশনের সেই সময় রাইটস লিবার্টিকে তো এনশিওর করছে, বিপরীত দিকে সেখানে কিন্তু রাজার যে পাওয়ার, কিং এর যে পাওয়ার, সেই পাওয়ারটিকে কিন্তু খানিকটা কমিয়ে দিচ্ছে, অর্থাৎ লিমিটেড করে দিচ্ছে। সো মনার্কি বা রাজতন্ত্রের যে পাওয়ার, সেই রাজতন্ত্রের পাওয়ার বা মনার্কির পাওয়ারটা সেখানে কিন্তু লিমিটেড হয়ে পড়ছে। সো এই আইডিয়াগুলো সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। এগুলো কতগুলো ডেভেলপমেন্টস, এটার মধ্যে দিয়ে তাহলে কি করা হলো, এটা ইনশিওর করা হলো যে যাতে জনগণের স্বাধীনতা ইনশিওর করা যায়, জনগণের রাইটসকে ইনশিওর করা যায়। সো এটা কিন্তু আমরা 1215 সালে দেখতে পাবো। থার্ড এখানে আমরা জানি যে এখানে বলছে যে এনলাইটেনমেন্টের যে পিরিয়ড, এরপরেই মিডল এজে যদি তোমরা চলে আসো, মডার্ন এজে যদি চলে আসো, যেটা শুরুয়াতটা হচ্ছে তোমরা জানো যে 1500 সালের পর থেকে, 15 সেঞ্চুরির পর থেকে মডার্ন এজ শুরু হচ্ছে। তখন থেকে আমরা জানি যে অনেক সেখানে মডার্ন ফিলোসফার্স, থিঙ্কার্স উঠে এসেছেন, ম্যাকিয়াভেলি থেকে শুরু করে এখনো পর্যন্ত যতজন আছেন তাদের কথা আমরা বলতে পারি। যদিও এখন মডার্নের এজ অতিক্রম করে আমরা এখন পোস্ট মডার্ন এজে এসে পৌঁছেছি, পোস্ট মডার্ন এজে। তো যাই হোক, মডার্ন এজে আমরা দেখতে পাবো বেসিক্যালি তখন সেই সময় এনলাইটেনমেন্ট থিওরি কতগুলো ফাংশনস করছিল। থিওরিজের বেসটাই ছিল হচ্ছে সেখানে সায়েন্স এবং কতগুলো হচ্ছে সায়েন্টিফিক ফর্মুলা, ঠিক আছে, অর্থাৎ পিওর সায়েন্স এবং সেই পিওর সায়েন্সের কতগুলো সায়েন্টিফিক ফর্মুলা। তো সেগুলোর উপর বেস করেই, বা র্যাশনালিটি বলতে পারো, যে যুক্তির উপর নির্ভর করে সেখানে কি করা, যে মানুষের এম্পাওয়ারমেন্ট ঘটানো, মানুষের অধিকারগুলোকে সুনিশ্চিত করা, মানুষের স্বাধীনতাকে সুনিশ্চিত করা। এবং এটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম কি, যে জন লকের মতো মানুষরা বেরিয়ে আসলো, যিনি কিন্তু আমরা দেখলাম যে কন্ট্রাক্ট করে তিনি কি করলেন, যে পার্লামেন্টের মতো একটা বডিজকে সেখানে কিন্তু তিনি ইন্ট্রোডিউস করলেন, যেখানে কি করবে, যে জনগণের প্রতিনিধিরাই কেবল জনগণের জন্য এখানে কিন্তু এক প্রকার কি করবে, রাইটস এনশিওর করবে, লিবার্টি এনশিওর করবে, ডেভেলপমেন্ট এনশিওর করবে, নাকি সেটা রাজা। তো রাজাকে সেখানে বাইপাস করে তিনি কি করলেন, রাজার ক্ষমতাটাকে কমিয়ে দিয়ে পার্লামেন্টকে পাওয়ার দিয়ে দিলেন, এবং দুটোর মধ্যে পাওয়ারের ডিভিশনটাও তিনি করে দিলেন। জন লককে আমরা দেখেছি, এই ট্রেন্ডটাকেই পরবর্তীকালে মন্তেস্কিকেও আমরা এগিয়ে নিয়ে যেতে দেখেছি, যেটাকে বলা হচ্ছে সেপারেশনস অফ পাওয়ারের কনসেপ্ট, যে সেখানে সরকারের কাজগুলোর মধ্যে কোনো ধরনের যেন গোজামিল না থাকে, যেন কোনো ধরনের কোয়ালিটি কম্প্রোমাইজ যাতে না হয়। তো সেখানে আমরা কি দেখলাম, সেখানে
যে সরকারের দায়িত্বটা হচ্ছে যে সেখানে জনগণের বেটারমেন্ট এনশিওর করা, বাট বেটারমেন্ট একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, কিন্তু তার অনেকগুলো ফাংশনস আছে। অনেক ফাংশনসের মধ্য দিয়ে বেটারমেন্ট এনশিওর করা কিন্তু সম্ভব, কারণ একটা কোনো ফাংশনসে এটা কিন্তু হয় না। তাহলে অনেকগুলো ফাংশনস যদি তাহলে থাকে, তাহলে অনেকগুলো বডিজ তৈরি করা হোক, প্রত্যেকটা ফাংশনসকে সেখানে স্পেশালাইজড করা হোক, এবং প্রত্যেকটা ফাংশনস জন্য স্পেশালাইজড সেখানে কতগুলো ইনস্টিটিউশনস বা এজেন্সিকে নিয়োগ করা হোক, অ্যাপয়েন্ট করা হোক, তারা কেবলমাত্র সেই কাজগুলোই করবে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে মন্তেস্কিউ এসে বললেন যে জাস্টিস দেওয়ার কাজটা এখানে কিন্তু জুডিশিয়ারি করবে, লেজিসলেট করার কাজটা অর্থাৎ আইন তৈরি করার কাজটা আইন বিভাগ করবে, এক্সিকিউটিভের কাজটা যেটা হচ্ছে, যেটা ল তৈরি হলো সেটাকে এক্সিকিউট করার কাজটা কিন্তু, অর্থাৎ প্রয়োগ করার, আইনটাকে প্রয়োগ করার কাজটা কিন্তু আমরা এক্সিকিউটিভকে দিয়ে করাবো বা শাসন বিভাগকে দিয়ে করাবো। তো এই রকম ভাবে তিনটে বিভাগ যদি আলাদা আলাদা রকম ফাংশনস করে, তাহলে দে উইল বি এবল টু এনশিওর লিবার্টি ফর দ্য পিপল, যে জনগণের জন্য তারা স্বাধীনতা ইনশিওর করতে পারবে, জনগণের জন্য স্বাধীনতা ইনশিওর করার লক্ষ্যে তারা কিন্তু ফাংশনস করতে পারবে। অ্যান্ড দিস উড বি দ্য বেস্ট বেস্ট সিস্টেম অফ পলিটিক্যাল বেস্ট সিস্টেম অফ পলিটিক্যাল কিন্তু বলা যেতে পারে মেকানিজম। যে এইরকম ভাবে আমরা বলতে শুনলাম যে তিনি কি করলেন, যে সেপারেশনস অফ পাওয়ারের আইডিয়াটিকে কিন্তু ইন্ট্রোডিউস করলেন, আমরা এগুলো জানি। তো এই বিষয়গুলোও সেখানে কিন্তু এক প্রকার বলতে পারো যে উঠে এসেছে, এবং এগুলো এক প্রকার কি করলো, সেপারেট আইডিয়াকে সেপারেট করার, মানে ইনস্টিটিউশনসগুলোকে সেপারেট করার মধ্য দিয়ে যে শাসক যাতে স্বৈরাচারী না হয়ে ওঠে, অত্যধিক পাওয়ারফুল না হয়ে ওঠে, কারণ একজন মিলেই সেখানে সব করছে, যিনি ল তৈরি করছেন তিনি লটাকে ইমপ্লিমেন্ট করছেন, তিনি সেখানে বিচার করছেন। এটা করলে কি হবে, সে অত্যধিক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। অত্যধিক বেশি পাওয়ারফুল হয়ে গেলে জনগণের জন্য সে স্বাধীনতা ইনশিওর করবে না, জনগণের জন্য উন্নতি সে করবে না, তো করার প্রয়োজন বোধ সে করবে না, সে বুঝতেও পারবে না, তার তো একটা হিউম্যান বিং হিসেবে একটা লিমিটেশনসও থাকতে পারে, তো সেইটা সে বুঝতেও পারবে না। আলটিমেটলি কি হতে পারে, জনগণের উন্নতি সেখানে কিন্তু হবে না। তো এই কারণে তিনি বললেন যে তিনটে আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করা হোক, স্পেশালাইজড এদের কিছু কিন্তু কতগুলো কোয়ালিটিস থাকবে, সেই কোয়ালিটিসের উপর বেস করে তারা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারির যে ফাংশনস আছে সেই ফাংশনসগুলো তারা দেবে। তো তিনটে ভাবে সরকারের ফাংশনসগুলোকে তারা ক্লাসিফাই করলেন তিনি, করার মধ্যে যে জনগণের জন্য ডেভেলপমেন্ট এনশিওর করলেন, এটা আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। ফোর্থ, এখানে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এর পরের যেটা আমরা দেখতে পাবো যে ফেজ, যেটাকে বলা যেতে পারে যে এই কনস্টিটিউশনালিজমে আজকে যেটাকে আমরা আজকে কনস্টিটিউশনালিজম বলছি। তো এগুলো হচ্ছে এই সমস্ত ইভেন্টসগুলো তাকে কিন্তু শক্তি জুগিয়েছে, তার সোর্স হিসেবে কাজ করেছে, তার ইতিহাসে তার সোর্স হিসেবে কাজ করেছে আজকে এই পরিণতিটা দেওয়ার পেছনে। তো এগুলো তো আমরা তিনটে দেখলাম। 4 নম্বরে চলে আসো, রিভলিউশনারি মাইলস্টোন। রিভলিউশনারি মাইলস্টোনে দুটো রিভলিউশনস এর কথা বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ দুটো রিভলিউশনস। একটা হচ্ছে আমেরিকান রিভলিউশনস, যেটা ঘটেছিল 1776-এ। একাধিকবার বলেছি, তোমাদের পরীক্ষাতেও একাধিকবার এসেছে, সিকোয়েন্সেও জানতে চেয়েছে, তোমরা জানো এগুলো। আমেরিকান রিভলিউশনস এর আমরা কেসে কি পাই, আমেরিকান রিভলিউশনস এর কেসটা হচ্ছে যে ব্রিটিশরা আজকে যে ব্রিটিশরা ছোট্ট একটা দেশ, আইল্যান্ডে তারা জীবনযাপন করছে, সেই ব্রিটিশরা দেখবে গোটা মানচিত্রের 66টা দেশকে কন্ট্রোল করেছিল। আজকে যে দেশটা সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু একটা সময় দেখবে ব্রিটিশদের কন্ট্রোলে ছিল, ব্রিটিশদের কন্ট্রোলে ছিল। আমরা যেমন ব্রিটিশদের কন্ট্রোলে ছিলাম, সাউথ আফ্রিকা যেমন ব্রিটিশদের কন্ট্রোলে ছিল, এইরকম ভাবে ওরাও কিন্তু একটা সময় ব্রিটিশদের কন্ট্রোলে ছিল। বাট তারা স্বাধীনতা কত সালে পেয়েছে, 1776 সালে, 1776-এ তারা স্বাধীনতা পেয়েছে, অর্থাৎ তারা আদায় করে নিয়েছে। আমাদের মতোও তাদের স্বাধীনতাটা ছিল না, হ্যাঁ, তাদের স্বাধীনতাটা এক প্রকার যুদ্ধ করে হয়েছে। আমাদের এখানে তো এক প্রকার দর কষাকষি, একটা প্রেশার ক্রিয়েট করে এই ধরনের হয়েছে। ধর ওদের ওখানে সরাসরি যুদ্ধর সংখ্যাটা বেশি, যুদ্ধ করে তারা সে স্বাধীনতা অর্জন করেছে। তো 1776 সালে সেখানে যুদ্ধে স্বাধীনতা, মানে যুদ্ধ তারা করেছে, সেখানে যুদ্ধ করে তারা ব্রিটিশদের কাছ থেকে তাদের নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। যখন তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, তখন তারা রিয়েলাইজ করলো সবার আগে কি, যে তারা বলছে যে তারা যে পরাধীনতার জগতে যেটা ছিল ব্রিটিশদের কন্ট্রোলে, সেই পরাধীনতা থেকে এবার মুক্তি পেয়েছে, কিন্তু মুক্তিটা পার্মানেন্ট যেন হয়। এটা যেমন এমন না হয় যে কেউ এসে আবার নতুন করে কি করলো, যারা পাওয়ারে বসলো তারা আবার সেখানে গিয়ে মেজরিটি অফ পপুলেশনসকে সেখানে দাস বানিয়ে ফেললো, মেজরিটি অফ পপুলেশনসকে সেখানে তাদের বেসিক ন্যূনতম যে রাইটস আছে, লিবার্টি আছে, সেখান থেকে যাতে বঞ্চিত না করে। তো সেই কারণে তারা কি বলার চেষ্টা করলেন, সেই সময় যারা জেফারসন রিলেটেড ওই সমস্ত মানুষগুলো, তারা এসে ওই সময় দেখতে পাবো যে তারা বললেন যে সবার আগে একটা কনস্টিটিউশন দরকার, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এস্টাবলিশ করতে হলে, অর্থাৎ স্বাধীনতা মানুষকে দেবে মানে কি, সেটা ডেমোক্রেসির আইডিয়া এক প্রকার। জনগণের শাসনকে তুমি এস্টাবলিশ করতে চাইছো জনগণের স্বাধীনতার মধ্য দিয়ে। সো ডেমোক্রেসিকে তুমি এস্টাবলিশ করতে হলে সবার আগে তার পূর্ব শর্ত হচ্ছে যে ইউ হ্যাভ টু এনশিওর, you have to establish your own constitution first, or you have to make your own constitution first.
সো কনস্টিটিউশনকে ফ্রেম করার কাজটা আমরা দেখলাম তারা করলো, কিন্তু কনস্টিটিউশনকে ফ্রেম করার কাজ যখন তারা করলো সেখানে তারা তাদের লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, সেগুলোর মধ্যে সেপারেশনস, এগুলো সমস্ত কিছুই তারা হয়তো করলো। আরো অনেক তারা পলিটিক্যাল ইনস্টিটিউশন তৈরি করলো, অনেক পলিসি সেখানে তৈরি করেছে, একটা প্রপার কনস্টিটিউশন হয়তো তৈরি করেছে, তাদের সেটা মনে হয়েছিল। বাট আমরা দেখলাম যে সংবিধানটা আসার সঙ্গে সঙ্গে সেটা সমালোচনার মুখে পড়ে গেল। যখনই সমালোচনার মুখে পড়লো তখন সমালোচনা তাদেরকে এই কারণে শুনতে হয়েছে যে সেখানে কোনো হিউম্যান বিং এর জন্য কোনো বা ইন্ডিভিজুয়ালের সেখানে কোনো বেসিক ফান্ডামেন্টাল রাইটসগুলোর কোনো ধরনের কিন্তু অ্যাকনলেজমেন্ট ছিল না, স্বীকৃতি ছিল না। এক প্রকার সেগুলোকে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের আজকে যেটা তাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধানেও একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, তালিকা আছে তার একটা লম্বা, যেগুলো আমরা উপভোগ করে থাকি। সরকার এখানে ইন্টারফেয়ার করতে পারে না, বা কোনো শাসকই ইন্টারফেয়ার করতে পারে না, পুলিশ প্রশাসনও ইন্টারফেয়ার করতে পারে না, কেস বিশেষে সেটা ভিন্ন হয়, কিন্তু ইন জেনারেল সেগুলো আমরা জানি যে স্টেটের ইন্টারভেনশন থেকে বাইরে। ওগুলো তাদের দেশে সেই সময় কিন্তু মিসিং ছিল তাদের কনস্টিটিউশনে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের যেটাকে বিষয় বলা হচ্ছে সেটা মিসিং ছিল। তো যখন তারা মিসিং দেখছে, জনগণের সমালোচনার মুখে পড়লো এই সংবিধান, নতুন তাদের সংবিধান যখন সমালোচনার মুখে পড়লো তখন তারা বাধ্য হলো কি করতে না, তারা তখন বাধ্য হলো বিল অব রাইটস নিয়ে আসতে। এই বিল অব রাইটসটা হচ্ছে যে কতগুলো 10টা বিল, পরপর 10 বছরে তারা 10টা বিল নিয়ে এসেছে, যে বিলগুলোর মধ্যে দেখা গেছে কি যে মানুষের বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটসগুলোকে তারা কিন্তু এনশিওর করেছে। এবং এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে এনশিওর করার মধ্য দিয়ে তারা কি করলো, আমরা দেখলাম যে জনগণের জন্য বেটারমেন্ট এনশিওর করলো, অর্থাৎ বেসিক রাইটসগুলোকে এনশিওর করার মধ্য দিয়ে জনগণকে একেবারেই কিন্তু কতগুলো স্বাধীনতা তারা প্রদান করলো। তো সেগুলো তারা করেছে। তার সাথে সাথে আমরা দেখতে পাবো যে তারা ফেডারেলিজমের ক্যারেক্টারসও তারা তুলে ধরেছে, যে জনগণকে যদি তোমাকে বেটারমেন্ট দিতে হয়, ডেভেলপমেন্ট দিতে হয়, তাহলে সেখানে যেহেতু রাজ্যগুলোর আলাদা আলাদা সেখানে একটা ফিচার্স আছে, তারা এগ্রিমেন্ট করে এক প্রকার একটা ইউনাইটেড হয়েছে, ইউনাইটেড স্টেটস এই কারণেই বলা হয়। তো স্বাভাবিকভাবে সেখানে ফেডারেল ইউনিটগুলো বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোগুলো বা যেগুলোকে আমরা রাজ্য বলছি, স্টেট বলছি, সেই স্টেটগুলোর এখানে কি করতে হবে, আলাদা আলাদাভাবে সেখানে কিন্তু ক্ষমতা কিন্তু এনশিওর করতে হবে, অর্থাৎ এক প্রকার তাদের অটোনমি থাকবে কিছুটা। এবং আমরা দেখতে পাবো যে সরকারের যে সমস্ত ইনস্টিটিউশনস গুলো আছে সেটার মধ্যে শুধু সেপারেশনস অফ পাওয়ার হলে হবে না। সেপারেশনস অফ পাওয়ার্স মানে যে একটা বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ লেজিসলেচার জুডিশিয়ারির কাজে হস্তক্ষেপ করবে না, জুডিশিয়ারি এক্সিকিউটিভের কাজে হস্তক্ষেপ করবে না, এই রকমের কনসেপ্ট। তো আমরা দেখলাম এটা হয়তো করা হলো ঠিকই, কিন্তু দেখা গেল কি যে সেগুলো কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ছেড়ে দেওয়া হলো না, সেখানে চেকস অ্যান্ড ব্যালেন্সের মতো জায়গাগুলো রাখা হলো। কেন? কারণ কেউ একটা কোনো একটা অর্গানাইজেশন যদি অত্যধিক পাওয়ারফুল হয়ে যায় ভুল করেও, তাহলে সেটা কিন্তু আবার কি করতে পারে না, অন্যের পাওয়ারটাকে কিন্তু বা ওভারঅল পলিটিক্যাল সিস্টেমটিকে কিন্তু ক্ষতির মুখে কিন্তু দাঁড় করিয়ে দিতে পারে। সো দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ ভেরি মাচ নিডেড টু এনশিওর চেকস অ্যান্ড ব্যালেন্স অ্যামং দিস ইনস্টিটিউশনস। তো তাদের কনস্টিটিউশনের মধ্যে আমরা দেখতে পাবো এই চেকস অ্যান্ড ব্যালেন্সের মতো বিষয়গুলোও কিন্তু জায়গা পেয়েছে, এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তো এগুলো আমরা দেখেছি, তার এটা একটা তার একটা বড় মাইলস্টোন ছিল, যে বড় রিভলিউশনস করে মানুষ এখানে সংবিধান নিয়ে এসেছে। সেই সংবিধানও যখন আসছে তখন সেখানে কমপ্লিট, সেখানে মানুষের দেখা যাচ্ছে যে সেখানে ফান্ডামেন্টাল রাইটসের কোনো মেনশন নেই। যেহেতু মেনশন নেই তখন মানুষ আন্দোলন করছে, আবার যখন আন্দোলন করছে পরপর 10 বছর আবার 10টা বিল অফ রাইটস আসছে, যেটার মধ্যে দিয়ে মানুষের উন্নতি এনশিওর করা হচ্ছে, মানুষের রাইটসগুলোকে, লিবার্টিকে কিন্তু এনশিওর করা হচ্ছে। এগুলো আমরা সেখানে দেখতে পাবো। এরপরে যে মুভমেন্টের কথা খুব বড়ভাবে বলা যায়, যেটা আমরা বলি যে ফ্রেঞ্চ রিভলিউশন 1789-এ যেটা হয়েছিল, একাধিকবার পরীক্ষায় জানতে চেয়েছে, তোমরা জানো এটা, যে কত সালে হয়েছিল, ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দেয়, অনেক সময় সিকোয়েন্সে দেয়, আমেরিকান রিভলিউশন কত হলো, ফ্রেঞ্চ রিভলিউশন কত সালে হয়েছে, এগুলো ম্যাচিং করতে, সিকোয়েন্সে লিখতে বলে। তো তোমরা জানো যে ফ্রেঞ্চ রিভলিউশনসের কথা, ফ্রেঞ্চ রিভলিউশন 1789-এ যখন হলো, এর আগেও একাধিকবার পড়িয়েছি তোমাদের ফ্রেঞ্চ রিভলিউশনস, বাট আজকে যেহেতু অনেক নতুন স্টুডেন্ট আছে তাই একটু বলেও দিই। তো ফ্রেঞ্চ রিভলিউশনে আমরা কি দেখলাম, সেখানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির কনসেপ্ট নিয়ে সেখানে একটা বড় মুভমেন্ট হলো, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, যেটার মধ্যে দিয়ে মানুষের কি হলো, যে রাইটসকে এনশিওর করার কথা বলা হলো। এবং সেখানে আমরা দেখতে পাবো কি যে ডিক্লারেশন অফ ম্যান অ্যান্ড সিটিজেনের সেখানে আইডিয়াগুলো উঠে আসলো, অর্থাৎ মানুষের কতগুলো রাইটস সেখানে থাকবে সেগুলো ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা হলো। তো সেই ঘোষণাগুলোর মধ্যে দিয়ে আলটিমেটলি কি হলো, যে মানুষের রাইটসগুলোকে ইনশিওর করা হলো, অর্থাৎ প্রথমে একটা বড় বিপ্লব হলো, সেই বিপ্লব থেকে সেখানে কতগুলো নতুন আইডিয়া উঠে আসলো, যে আইডিয়াগুলো আলটিমেটলি কি করলো, মানুষের অধিকারকে সেখানে কিন্তু সুনিশ্চিত করলো, বা মানুষের রাইটসকে সেখানে কিন্তু তারা ইনশিওর করলো। সো এই ধরনের রিভলিউশনসগুলো আমাদের বলে দিচ্ছে যে আজকে যে সংবিধানকে আমরা প্র্যাকটিস করছি এবং সেই সংবিধানের মধ্যে যে প্রিন্সিপালসগুলোকে ভ্যালুস দেওয়া হয়েছে, যেমন আমাদের সংবিধানের মধ্যে তোমরা লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এই সমস্ত আইডিয়াগুলো পাবে। তো সেই মন্ত্রটা কোথা থেকে এসেছে? ফ্রেঞ্চ রিভলিউশনস থেকে এসেছে।
রেভলিউশনস, আমাদের প্রিএম্বলের মধ্যে এই শব্দগুলোকে জায়গা করে দেওয়া হয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, বাট ইট ওয়াজ বরোড ফ্রম দি আইডিয়া অফ ফ্রেঞ্চ রেভলিউশনস হোয়াট হ্যাপেন্ড ইন 1789। তো তখন থেকে এটা কিন্তু এখানে এসেছে। সো উই হ্যাভ টু রিমেম্বার দিস পয়েন্ট ভেরি কেয়ারফুলি। তো এগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আজকের যে কনস্টিটিউশনালিজম, সেই কনস্টিটিউশনালিজমের পেছনে এগুলোর একটা বড় কিন্তু রোল আছে। 5 নাম্বার এখানে বলছে, 5 নাম্বার বলছে এখানে দেখো যে স্প্রেড ইন দ্য 19th and 20th সেঞ্চুরি, যে 19th এবং 20th সেঞ্চুরিতে আমরা জানি যে আরো নতুন নতুন কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে, ডেমোক্রেসি আরো অনেক বেশি এখানে কিন্তু মানে শাইন করেছে, আরো বেশি প্রোগ্রেস করেছে। ডেমোক্রেসি প্রোগ্রেস করার সঙ্গে সঙ্গে সেখানে ডেমোক্রেটিক ভ্যালুস আরো নতুন নতুন বেরিয়ে এসেছে মানুষের। মানুষ আরো অনেক রকম ভাবে নিজেকে স্বাধীন ফিল করতে চায়, আরো অনেক রকম ভাবে সে নিজেকে এম্পাওয়ার্ড করতে চায়, এবং এগুলোই আমরা দেখতে পাবো কি যে নতুন নতুন কতগুলো আইডিয়ার জন্ম দিয়েছে। সো সেখানে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি এগুলোও কি করেছে যে নতুন সংবিধানের মধ্যে জায়গা পেয়েছে, এবং এক প্রকার মতবাদ হিসেবে কিন্তু এগুলো কিন্তু পরিচালিত হচ্ছে, যে এটা একবারে ওখানে ঢুকে গেছে মানে সেগুলো কিন্তু চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, এগুলোকে কিন্তু ফলো করা হচ্ছে। সো এক প্রকার গাইডিং প্রিন্সিপলস হিসেবে সেগুলো কিন্তু কাজ করছে। সো এগুলো আমরা জানি তো 19th-20th সেঞ্চুরি আমরা জুড়ে দেখেছি যে সেখানে কি যে নতুন নতুন আইডিয়াগুলো কনস্টিটিউশনের মধ্যে ঢুকছে, এবং সেই আইডিয়াগুলোকে মূল্য দিয়ে দেশ পরিচালনা হচ্ছে। এবং সেই আইডিয়াগুলো তার কিছুই না, মানুষের বেটারমেন্ট এনশিওর করা, মানুষের ভালো ভালো এনশিওর করা, যাতে তার উন্নতি হয়, এগুলো এনশিওর করা। সো সেগুলো এনশিওর করার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে কিন্তু কনস্টিটিউশনালিজমের আইডিয়াটা আরো অনেক বেশি শক্তিশালী হয়েছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। মানুষের হিউম্যান রাইটস বৃদ্ধি পেয়েছে, ডেমোক্রেটিক গভর্নেন্সের আইডিয়াগুলো সেখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে, এগুলো আমরা জানি। এরপরে চলে আসো যে মডার্ন কনস্টিটিউশনালিজমের আলোচনায়। মডার্ন কনস্টিটিউশনালিজমের আলোচনায় তোমরা দেখতে পাবে যে সেখানে বেসিক্যালি তোমরা দেখবে যে এই বর্তমান দিনে পপুলিজম, অথরিটারিয়ানিজম, ইলিবারাল ডেমোক্রেসি, এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু আলোচনা করা হয়। কনস্টিটিউশনালিজম যখন বলি তখন কনস্টিটিউশনালিজমের এই বর্তমান দিনের আলোচনায় এই শব্দগুলোর নিরিখে এটাকে আলোচনা করা হয়। অর্থাৎ যে জনগণের অত্যধিক বেশি কি হয়েছে যে মানে স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। যখন মানুষের অত্যধিক বেশি স্বাধীনতাও বৃদ্ধি পেয়েছে, তখন আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে সেটা এক ধরনের চরম স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী শাসককেও কিন্তু পাওয়ারে বসিয়েছে। এটাও, এই ফ্যাক্টটাও তুমি ডিনাই করতে পারবে না যে একদিকে যখন অত্যধিক বেশি পপুলিজম হয়েছে, অর্থাৎ জনপ্রিয়তাবাদ, যখন জনপ্রিয়তাবাদের মতো কনসেপ্টগুলো এমার্জ করেছে, তখন আবার দেখবে তুমি এই দেশগুলিতেই আবার দেখবে সেখানে কিন্তু স্বৈরতান্ত্রিক বা একনায়কতান্ত্রিক বা কর্তৃত্ববাদী শাসনও কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। অনেকে যেমন দেখবে যে নরেন্দ্র মোদীকে ডিক্টেটর বলার চেষ্টা করলেন, শেখ হাসিনাকে ডিক্টেটর বলার চেষ্টা বললেন, দেখলে তোমরা। যেমন এসে যোগেন্দ্র যাদব গতকাল যেমন টার্কির উদাহরণ দিলেন, ইন্ডিয়ারও উদাহরণ দিলেন যে এখানে অনেক বেশি পপুলিজম হয়েছে। সেই পপুলিজম আলটিমেটলি কি করেছে, সেই পপুলিজম আলটিমেটলি আমাদের দেশে কিন্তু একটা অথরিটারিয়ানিজমসকেও জন্ম দিয়েছে, যেটা কিন্তু খারাপ। তো এই আইডিয়াসগুলো কিন্তু আমাদেরকে এখন একটু ক্রিটিক্যালি দেখতে হবে যে একদিকে মানুষকে অত্যধিক এম্পাওয়ার করার মধ্য দিয়েও আলটিমেটলি দেখা যাচ্ছে কি, বা জনপ্রিয়তাকে ভ্যালুস দিতে গিয়ে যেখানে দেখা যাচ্ছে মানুষের স্বাধীনতা সেখানে কিন্তু এক প্রকার দেখা যাচ্ছে লিমিট হয়ে যাচ্ছে, সে অথরিটারিয়ানিজম সেখানে বা কর্তৃত্ববাদ সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এগুলোই আলটিমেটলি কি করছে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। উদারনৈতিক অর্থাৎ উদারনৈতিক যদি হয়, লিবারেল যদি হয়, তাহলে সেখানে জনগণের লিবার্টি, জনগণের ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি এগুলোকে মূল্য দেওয়া হবে। কিন্তু যখন সেটা অথরিটারিয়ানিজম, পপুলিজমের হাত ধরে অথরিটারিয়ানিজম যখন তৈরি হচ্ছে, তখন সেটা এই উদারনৈতিক পরিকাঠামোকে নষ্ট করছে বা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। অগণতান্ত্রিকতা সেখানে কিন্তু উঠে আসছে, উদারনৈতিকতা সেখানে উঠে আসছে। তো এগুলোও কিন্তু আলোচনায় উঠে এসেছে, যেগুলো কিছুক্ষণের মধ্যেই তোমরা পাবে আলোচনায়। ফরিদ জাকারিয়া যেগুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। ফরিদ জাকারিয়া, জানো তোমরা যে ফরিদ জাকারিয়ার নাম একাধিকবার পরীক্ষায় তোমাদের নেট সেটে এসেছে। সো ফরিদ জাকারিয়া কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছে। সো আমরা এখানে এগুলো পাবো যে এখানে ক্ষমতাকে এই কনটেক্সটে আলোচনা করার চেষ্টা করেছে তারা, পপুলিজমসকে আলোচনার চেষ্টা করেছে, অথরিটারিয়ানিজমসকে আলোচনার চেষ্টা করেছে, এবং কিভাবে সেটা আলটিমেটলি ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্ট বা লিবারেল ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্ট সেটাকে ধ্বংস করেছে, এবং আলটিমেটলি সেখানে কিন্তু এক প্রকার কনস্টিটিউশনালিজমকে চ্যালেঞ্জ জানিয়ে বসেছে। সো সেইটাকেই ডিল করার জন্য নতুন রকমভাবে কনস্টিটিউশনালিজমের আলোচনা কিন্তু আবার ফিরে এসেছে। তো এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। যাই হোক, এগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। এরপরে চলে আসো কতগুলো প্রিন্সিপলস। তাহলে বুঝতেই পারছো যে প্রিন্সিপলস গুলো, যখন কনস্টিটিউশনালিজম বলছি, সাংবিধানিকতাবাদ বলছি, তখন সাংবিধানিকতাবাদের তার মানে বেসিক উদ্দেশ্যটা এটাই দাঁড়িয়ে গেল যে জনগণের উন্নতি এনশিওর করতে হবে। তাহলে জনগণের বেটারমেন্ট এনশিওর যদি টার্গেট হয়, তোমার মোটামুটি ভাবে একটা জেনারেল কনসেপ্ট যদি হয়, টার্গেট যদি হয়, তাহলে সেটা কিভাবে হবে,
তাহলে হবে যেটার মধ্যে দিয়ে সেটা হচ্ছে কি আইনের মধ্য দিয়ে হবে, রুল অফ ল, আইনের শাসন, অর্থাৎ মুখে মুখে গিয়ে শাসন করবো ওটা হবে না। রাজা যেমন আগেকার দিনে বলে দিত যে যাও ওনাকে গিয়ে অমুক কিছু দান করে দাও, এখনকার দিনে ওই রকম করে যাও ওনাকে গিয়ে অমুক কিছু দান করে দাও এটা বললে আর হবে না। দেখবে তো মন্ত্রীরা তো বলছে যে যাও আমি তোমাকে চাকরি দিয়ে দিলাম, তো মন্ত্রীরা চাকরি দিচ্ছে, পরে যখন সিবিআই তদন্ত করে বেরোচ্ছে চাকরি দিয়েছে সে সেখানে তার বান্ধবীদের, তখন সেই বান্ধবীগুলো গিয়ে জেলে পচে মরছে। তার মানে কি, তার মানে এগুলো এখন অ্যালাউ করে না। তার মানে লয়ের কনসেপ্টটা হচ্ছে এটাই, বা মডার্ন কনসেপ্টটা হচ্ছে এটাই, যে আগেকার দিনে যেটা রাজারা মুখে প্রচার করে দিত, বলে দিত, ঢাকঢোল পিটিয়ে দিত, সেটা এক প্রকার লয়ে মানে রাজার আদেশটা ওই রকম ভাবে মানে উইথাউট এনি প্রপার বা ইকুয়াল ডিস্ট্রিবিউশনস বা ফেয়ার ডিস্ট্রিবিউশনস না হয়ে রাজা যাকে আদেশ দিত, যাকে যেভাবে ডিস্ট্রিবিউট করতো তাই তিনি সেইভাবেই তার মালিকানাটা পেতেন। কিন্তু মডার্ন কনসেপ্ট বলছে ওইভাবে করা যায় না, তোমাকে ডিস্ট্রিবিউট করার জন্য প্রপার একটা তার লজিক থাকতে হবে। যে কোনো কিছু তুমি ডিস্ট্রিবিউট করতে চাইছো যখন, তার একটা প্রপার লজিক থাকতে হবে, তুমি কাকে দিচ্ছ কেন দিচ্ছ তার একটা প্রপার সেখানে কিন্তু গ্রাউন্ড থাকতে হবে। উইথাউট এনি প্রপার গ্রাউন্ড ইউ ক্যান নট ডিস্ট্রিবিউট এনিথিং। সো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে যা কিছুই তুমি করো না কেন, রাজা যা কিছুই করো, মানে এখনকার দিনে তো রাজা নয়, সরকার, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তো বা রাজাও হতে পারে, রাজাও যে সমস্ত দেশগুলিতে আছে, কিন্তু রাজাও সেখানে নামমাত্র রাজা, ঠিক আছে। তো নামমাত্র রাজাও রাজাও যদি হয় তাহলে নামমাত্র রাজা এইরকম ভাবে, কেননা রাজাও সেখানে আইনের ঊর্ধ্বে নয়, আইন মেনে কাজ করতে হবে। আইনে কি বলা হয়েছে, আইনে বলা হয়েছে যে তোমাকে ফেয়ার ডিস্ট্রিবিউশন করতে হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। তুমি মন মর্জি যা খুশি তাই ওরালি বলে দেবে, মুখে মুখে বলে দেবে, তাতে কিন্তু হবে না, এখানে প্রপার ল থাকতে হবে, এবং সেই লটাও সেখানে একটা প্রপার একটা কিন্তু একটা 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 মানুষের সম্মতি নিয়ে পাস হবে। তা আমরা যেহেতু এখন এক প্রকার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে বসবাস করি, যে যেখানে আমরা সরাসরি ভোট দেয়া মানে সেই পলিসি ডিসাইড করি না, আমাদের রিপ্রেজেন্টেটিভসরা পলিসি ডিসাইড করে বা ল ফ্রেম করে, তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভসরা আমাদের জন্য ল তৈরি করেছে। সেই ল সেই সেই ল যখন তৈরি হচ্ছে, তার মানে বুঝতেই পারছো সেখানে জনগণের সম্মতি নিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই রকমের একটা জনগণের কনসেন্ট নিয়ে যে ল তৈরি হবে, সেই ল মেনে শাসন হবে। ওরালি আর যা খুশি তাই এখানে বলে দেবে তা কিন্তু কিন্তু হবে না। তো আরবিট্রারি যে ডিসিশনস গুলো ছিল আগেকার দিনে যে শাসকের, সেই ডিসিশনস গুলো আর নয়, এখন প্রপার এখানে লজিক মেনে, যুক্তি মেনে, প্রপার গ্রাউন্ডে সেখানে কিন্তু তোমাকে কাজ করতে হবে। তো এই কাজটা ইনশিওর করার কাজটা করবে আইন, যেখানে প্রপার লেখা থাকবে যে তুমি সে কাকে কত টাকা দেবে, দেবে কি দেবে না, কিভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স নেবে, কখন তুমি কাউকে জেলে পাঠাবে, কখন তুমি কাউকে জেল থেকে ছেড়ে দেবে, এভরিথিং উইল বি ডিসাইডেড বাই ল। তো এটাকে বলা হচ্ছে রুল অফ ল, যে আইনের শাসন থাকবে, নাকি ব্যক্তির শাসন, রাজার শাসন না। আই ব্যক্তি বা রাজা এদের কোনো শাসন নয়, বা কোনো একজন ব্যক্তি বা 10 জনের গোষ্ঠীর কোনো শাসন নয়। এখানে কতগুলো এখানে এখানে আইনের শাসন থাকবে, কতগুলো এখানে প্রিন্সিপালের শাসন থাকবে, যে প্রিন্সিপালস গুলো, নিয়মগুলো সেখানে তোমাকে ফলো করে চলতে হবে। সো এগুলো আমরা কনস্টিটিউশনালিজম যখন বলছি, তখন সেই কনস্টিটিউশনালিজমের মধ্যে সেগুলোকে মূল্য দেওয়া হয়েছে যে রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন সেখানে কিন্তু এনশিওর হবে, যে আইন মেনে তোমাকে এখানে শাসন করতে হবে। তো এই নীতিটা সেখানে সংবিধানের মধ্যে লেখা আছে, এবং এই নীতিটাকে যখন আমরা বছরের পর বছর ধরে ফলো করছি, যুগের পর যুগ ধরে ফলো করছি, তখন সেটা কিন্তু কনস্টিটিউশনালিজম হয়ে যায়। তো এটা আমরা প্রথম প্রিন্সিপালস হিসেবে বুঝতে পারি। সেকেন্ড প্রিন্সিপালসটা হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট। কেন লিমিটেড গভর্নমেন্ট? তার কারণ গভর্নমেন্ট যখন অত্যধিক পাওয়ারফুল হয়ে যায় তখন কি হয়, সে তখন জনগণের জন্য যে কাজ করা, সেই কাজ করার তার যে উদ্দেশ্য, সেটা থেকে সে কিন্তু ব্যাহত হয়। তো সে যাতে ব্যাহত না হয়, সে যাতে ভিন্ন পথে না চলে যায়, সে যাতে নিজেই নিজের পকেটে সেখানে জনগণের টাকা পয়সাগুলো ঢুকাতে না চেষ্টা করে, অর্থাৎ জনগণেরকে যেটা ডিস্ট্রিবিউট করা দরকার সেটা ডিস্ট্রিবিউট না করে সে নিজেই নিজের পকেটে ঢুকাচ্ছে, বা যেটা হয়তো তার করার কথা নয়, যেটা করলে হয়তো জনগণের খারাপ হবে, সেটাই সে গিয়ে করছে। তো এই ধরনের কাজ যদি সে করে, তাহলে কি হতে পারে? জনগণের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। লাইট অফ করে দিয়ে, জনগণের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তো জনগণের লাইট চলছে, তো জনগণের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাহলে জনগণের উদ্দেশ্য যেহেতু ব্যাহত হতে পারে, অর্থাৎ জনগণের যে রাইটস, তার লিবার্টি, সেটা উদ্দেশ্য সেগুলো ব্যাহত হতে পারে। সেগুলো যাতে ব্যাহত না হয়, সেই কারণে এখানে বলে দেওয়া হয়েছে যে কোনগুলো সরকার করবে আর কোনগুলো সরকার করবে না, তার মধ্যে একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে। যেমন সরকার কোনো রকম ভাবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, যেগুলোকে আমরা বলছি মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলোর উপর কোনো রকম ভাবে হাত দিতে পারবে না। তো এই মৌলিক অধিকারগুলোর মধ্যে উপর যখন হাত দিতে পারবে না, এটা যখন আমরা বলছি, তখন আমরা কিন্তু এটা বলছি এক প্রকার যে তার মানে সরকারের পাওয়ারটা কিন্তু লিমিটেড।
সংক্ষিপ্ত একটা ক্ষমতা দেওয়া হয়েছে তাকে, বা একটা সীমাবদ্ধ ক্ষমতা তাকে কিন্তু দেওয়া হয়েছে, বা সরকারকেও সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে যে তুমি অমুক অমুক এরিয়ার কাজগুলোই করবে, তার বাইরে তুমি বেরোবে না, এবং বাকিগুলো হচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়ালের পার্ট, ইন্ডিভিজুয়াল নিজের মতো করে সেগুলো বুঝে নেবে। তাহলে এইরকম ভাবে সরকারের ক্ষমতাটিকে এখানে লিমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, তার মধ্যে যে এক প্রকার স্বৈরতান্ত্রিক মানসিকতা যেটা হয়তো ক্ষমতার কারণে তৈরি হতে পারতো খানিকটা, সেটাকেও কিন্তু আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রেখে দিলাম, অর্থাৎ সীমাবদ্ধ করে দিলাম, আমরা কিন্তু একটু আন্ডারমাইন করলাম। তাহলে স্বাধীনতার মানে সাংবিধানিকতাবাদের বা সাংবিধানিকতাবাদের বেসিক আদর্শটাই যেহেতু হচ্ছে যে সেখানে সংবিধান মেনে সমস্ত কিছু হবে, এবং সংবিধানের বেসিক উদ্দেশ্যটাই হচ্ছে সেটা যে জনগণের উন্নতি এনশিওর করবে, তাহলে জনগণের উন্নতির পথে যেখানে সরকার বাধা হয়ে দাঁড়ায় সেটাকেও লিমিট করার আইডিয়াটাও কিন্তু সাংবিধানিকতাবাদ বা কনস্টিটিউশনালিজমের মধ্যে জায়গা দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে সরকার অনেক সময় দেখা যায় কি যে তিনটে ব্রাঞ্চ একসঙ্গে কাজ করছে, তাই অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেলে তখন কি হয়, জনগণের লিবার্টি, জনগণের রাইট সেখানে কার্টেইল হয়। যেহেতু হয়, তাই এখানে তিনি কোয়ান্তেস্কের মতো থিঙ্কার্সরা বেরিয়ে এসে বলার চেষ্টা করছেন যে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি তিনটেকে আলাদা আলাদা করতে হবে, এবং তাদের মধ্যে এক প্রকার চেকস অ্যান্ড ব্যালেন্সও রাখতে হবে। যে শুধু আলাদা করে দিলেও হবে না, যে কোনো একটা যদি সেখানে পাওয়ারফুল হয়ে যায় তো তো তাও সেও তো এখন অন্যদের উপর ছড়ি ঘোরাতে শুরু করবে। তো সে যাতে ছড়ি ঘোরাতে না শুরু করে সেই কারণে তাদের মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্সটা রাখতে হবে, অর্থাৎ একজন আরেকজনকে সেখানে চেক করবে, অন্যজন আরেকজনকে চেক করবে, এবং এইরকম ভাবে একটা ভারসাম্য বজায় থাকবে। তো ডেমোক্রেটিক ব্যালেন্স এইরকম ভাবে, লিবারেল ডেমোক্রেটিক ব্যালেন্স এইরকম ভাবে বজায় থাকবে। তো এটার কথাও আমরা কিন্তু প্রিন্সিপালের মধ্যে পাই। থার্ড যেটা আমরা এখানে পাবো সেটা হচ্ছে ডেমোক্রেটিক গভর্নেন্স। ডেমোক্রেটিক গভর্নেন্স মানে হচ্ছে যে গণতান্ত্রিক হচ্ছে সরকার বা প্রশাসন বা সরকারি ব্যবস্থা। তো ডেমোক্রেটিক গভর্নেন্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরকার যখন ফাংশনস করবে, কাজ করবে, তখন এখানে কি হবে যে গণতান্ত্রিক উপায়ে কাজ করবে, অর্থাৎ জনগণের এখানে অপিনিয়ন্স নেবে। জনগণের অপিনিয়ন নেওয়ার বা মতামত নেওয়ার একটা বড় প্রসেস হচ্ছে ইলেকশন, এবং সেই ইলেকশনসটাকেও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস করতে হবে, এবং সেখানেও যে প্লুরালিটি আছে সোসাইটির, সেই প্লুরালিটিকে ভ্যালুস দিতে হবে। এমন নয় যে সেখানে যারা আদার্স, মানে যারা যারা কি বলবো, যে কোনো একটা ধর্মে, পার্টিকুলার ধর্মে বিলং করে না, কোনো একটা গোষ্ঠীতে বিলং করে না, কোনো একটা জাতিতে বিলং করে না, তারা অন্য কোনো ধর্ম, জাতি, গোষ্ঠীতে বিলং করে, তো তাদের মতামত নেব না, তাদের ভোটের কোনো মূল্য নেই, তা কিন্তু নয়। প্রত্যেকে এখানে ইকুয়াল। তো ইকুয়ালিটিকে মান্যতা দিয়ে, ইকুয়ালিটিকে এখানে ভ্যালুস দিয়ে বেস করে এখানে কি হবে, প্রত্যেকে তাদের নিজেদের অপিনিয়ন দেবে, তাদের নিজেদের মতো করে এখানে ক্যান্ডিডেট চুজ করবে, বা তারা নিজেরাও ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে পারে। দাঁড়িয়ে একেবারে প্রপার ডেমোক্রেটিক ওয়েতে ইলেকশনস হবে, এবং সেই ইলেকশনসের মধ্য দিয়ে সরকার এখানে চুজ হবে। সেই সরকার আলটিমেটলি গিয়ে কি করবে, জনগণের জন্য কাজ করবে। সো এগুলোর মধ্য দিয়ে কি করা হবে, যে সরকারের মধ্যে যে অথরিটি আছে, সরকার যে আলটিমেটলি যেটা করবে, আলটিমেটলি সেটাকে তার অথরিটি বলা হচ্ছে। তো সেই অথরিটিটাকে এখানে এক প্রকার লেজিটিমাইজ করা হলো, বৈধতা দান করা হলো। কিভাবে বৈধতা দান করা হলো? বৈধতা দান করা হলো এইরকম ভাবে যে তুমি যেটা করছো সেটা কার কথা শুনে করছো, কার কথা শুনে করছো না, জনগণের কথা শুনে। কেন জনগণের কথা শুনেছো? তার কারণ না জনগণই আমাকে ভোট দিয়েছে, তাই। তাহলে জনগণের ভোটে তুমি পাওয়ারে এসেছো, জনগণের কথাই শুনে এবার তার মানে তুমি শাসন করবে, সেটাই স্বাভাবিক। এবং যখন তুমি এটা করছো বা সরকার যখন করে, তখন সেই সরকারকে আমরা জেনারেলি সেখানে লেজিটিমেট সরকার বা লেজিটিমেট গভর্নমেন্ট কিন্তু বলে থাকি। সো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এখানে ভালো করে বুঝতে হবে। তো এইটা আমরা পাচ্ছি 3 নম্বরে। 4 নম্বরে এখানে আমরা কি পাচ্ছি, প্রোটেকশনস অফ ফান্ডামেন্টাল রাইটস। প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস, প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস। যেটা তোমাদের বললাম যে আমাদের কতগুলো রাইটস আছে যেটা কোনো রকম ভাবেই তুমি হাত দিতে পারবে না। কেন? কারণ এগুলো ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল কথার অর্থ কি, যে বাংলায় এটাকে বলি আমরা মৌলিক, যেটাকে আর ভাঙা যায় না, আর ব্রেক করা যায় না, যেটাকে আর তুমি ব্রেক করতে পারবে না, ওটাই লাস্ট একেবারেই, সেটাকে ফান্ডামেন্টাল বলা হয়। যেমন সেই ফান্ডামেন্টালের তালিকার মধ্যে, লিস্টের মধ্যে লেখা হয়েছে রাইট টু লাইফ। তো তুমি যদি এটাকে ভেঙে দাও তাহলে কি হবে? তো মানুষটা মারা যাবে। রাইট টু লাইফটাকেও যদি তুমি এখন ভাঙার চেষ্টা করো, তাহলে কি হবে? মানুষটা মারা যাবে। সো সেটাকেও কেড়ে নিতে তুমি পারবে না। অর্থাৎ যেটাকে আর কেড়ে নেওয়া যাবে না, যেটাকে ছাড়া তার নিজের কতগুলো, তার নিজের সার্ভাইভালও হবে না, তার নিজের প্রোগ্রেসও হবে না। শুধু সার্ভাইভাল নয়, তার নিজের প্রোগ্রেস। তো সার্ভাইভাল প্লাস তার প্রোগ্রেস, যেটা ছাড়া, যে সমস্ত বিষয়গুলো ছাড়া তার কখনোই হবে না, সেই সমস্ত বিষয়গুলো কোনো মতেই তুমি কেড়ে নিতে পারবে না। তো কে কেড়ে নিতে পারবে না? এখানে রাষ্ট্রের কথা বলা হচ্ছে, স্টেট। যে স্টেট সেগুলোকে কোনো রকম ভাবে কেড়ে নিতে পারবে না। তো স্টেট কি কেড়ে নিতে পারবে না আমাদের কাছ থেকে? যদি ইন্ডিয়ান কনটেক্সটে বলো, তাহলে ইন্ডিয়ান কনটেক্সটে দেখবে তোমরা
ডক্টর বি আর আম্বেদকর এই কনস্টিটিউশনালিজমসকে খুব সুন্দরভাবে সেখানে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি বলেছেন সেখানে কিসের কথা, তিনি বলেছেন সেখানে আমাদের এই যে দেখবে যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের, যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু সেখানে তোমরা দেখবে রাইট টু রিলিজিয়ন, রাইট টু কালচার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস, রাইট টু এডুকেশনস এবং রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। তো এই ধরনের রাইটসগুলোর কথা সেখানে কিন্তু তিনি বলে গেছেন। তো এগুলো বলার মধ্য দিয়ে তিনি কি করেছেন, এক প্রকার বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে মানুষের বেসিক, আর তুমি এগুলোকে কেড়ে নিতে পারবে না। এগুলো কেড়ে নেওয়া মানে মানুষটাকেই তুমি মেরে ফেলা এক প্রকার। তার মানে সে আর মানুষ বলে কনসিডার হবে না, সে মেশিনের পর্যায়ে চলে যাবে। তার জৈবিক সত্তা বলে আর কিছু থাকবে না, তার মনুষ্যত্ব বলে আর কিছু থাকবে না, সে তখন মেশিন হয়ে যাবে। কিন্তু মানুষকে মানুষের মতো করে জীবনযাপন করার জন্য এই সমস্ত জিনিসগুলো সেই কারণে দরকার। তো সেখানে মানুষের কথা বলা, মানুষের সেখানে নিজের মতো করে ধর্ম পালন করা, মানুষের সেখানে সংগঠন তৈরি করা, মানুষের সেখানে নিজের মতো করে চলাফেরা করা, নিজের মতো করে প্রফেশন চুজ করা, নিজের মতো করে সেখানে সে সংগঠন তৈরি করা, নিজের মতো করে সেখানে সে কি করতে পারবে, যে সেখানে শিক্ষা গ্রহণ করতে পারবে, নিজের সেখানে যে গোষ্ঠীগত তার যে রাইটসগুলো আছে বা কালচারসগুলো আছে সেগুলোকে সে প্র্যাকটিস করতে পারবে। যা যা কিছু আমরা আমাদের সংবিধানের মধ্যে দেখে থাকি সেগুলোকে তিনি বলার চেষ্টা করলেন কি, যে এগুলোকে এনশিওর করতে হবে। তো এগুলোকে এনশিওর করার মধ্যে দিয়ে তিনি কি করলেন, এক প্রকার কনস্টিটিউশনালিজমের যে আমব্রেলাটা তিনি তৈরি করেছিলেন, সেই আমব্রেলার কতগুলো এরকম ভাবে একটা, এটাও এক প্রকার একটা পিলার সেখানে কিন্তু তিনি তৈরি করলেন তার। তো আমব্রেলা যে আমরা জানি কতগুলো স্পোকের উপর দাঁড়িয়ে থাকে, কতগুলো কাঠির উপর দাঁড়িয়ে আছে হয়তো সেখানে লোহার। তো এইরকম এটা একটা কাঠি যেটা হয়তো আমব্রেলাটাকে শেপ করেছে কনস্টিটিউশনালিজমের। সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং এটাও বলা হচ্ছে যে মেজরিটারিয়ানিজম, জানো যে মেজরিটারিয়ানিজমসের আলোচনা আমাদের জন স্টুয়ার্ট মিল পড়তে গিয়ে উঠে এসেছিল। জন স্টুয়ার্ট মিল মেজরিটারিয়ানিজমস নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন তিনি যে মেজরিটারিয়ানিজমস মাইনরিটিসদের রাইটস যেটা আছে সেটা কিন্তু খর্ব করে, অর্থাৎ যারা সংখ্যালঘু সেই সংখ্যালঘুদের অধিকারটাকে খর্ব করে, এবং কোনো রকম ভাবেই সংখ্যালঘুদের অধিকার যেখানে খর্ব হয় বা নষ্ট হয়, মাইনরিটিসদের রাইটস যেখানে খর্ব হয় মেজরিটিদের দ্বারা, সেই পলিটিক্যাল সিস্টেম কখনো ভালো নয়। তো তিনি মেজরিটিরা যাতে মাইনরিটির উপর হাবি না হয়ে যায় সেই কারণেও আমরা দেখতে পাবো কি, যে এখানেও কিন্তু এই কারণে লয়ের প্রয়োজন, এখানেও কিন্তু এখানে কনস্টিটিউশনাল সেফগার্ডের প্রয়োজন, যেটা অনেক সময় করা হয়েছে। এই কারণে দেখবে অনেক আছে, যেমন রাইট টু রিলিজিয়নের কথা বলা হয়েছে, রাইট টু সেখানে এডুকেশনের কথা বলা হয়েছে, রাইট টু সেখানে বা স্পিচ এক্সপ্রেশনসের কথা বলে, যে সবই কিন্তু দেখবে এক প্রকার মাইনরিটিসদের জন্য স্বীকার করা হয়েছে। তো মেজরিটি অর্থাৎ যারা সংখ্যায় বেশি আছে, তারা এখানে সংখ্যায় যারা অল্প আছে তাদের অধিকারগুলোকে যেন নষ্ট না করে দেয়, তাদের সেই কারণেও কিন্তু এই কনস্টিটিউশনালিজমটার প্রয়োজন আছে। এগুলো আমরা জানি, এগুলো তাদেরকে আমরা বলতে শুনেছি, সেগুলোকে তারা তৈরি করেছে। এছাড়াও আমরা জানি যে সরকারের যে ট্রান্সপারেন্সি আছে, সরকারের যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলোর মধ্যেও ট্রান্সপারেন্সি দরকার, অর্থাৎ স্বচ্ছতা দরকার, যে কি হচ্ছে সেটা জনগণ জানবে। লিবারাল ডেমোক্রেসি, তো সবাই জানবে কি হচ্ছে। সিক্রেটলি কিছু হবে, পার্টিকুলারলি কারো কিছু লাভের জন্য হবে, এটা জানানো হয়। ট্রান্সপারেন্সি জানি আমরা আমাদের পলিটিক্যাল সিস্টেমে ট্রান্সপারেন্সির বড্ড একটা অভাব আছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে কেসের পর কেস পন্ডিং, যে কেস জমা হচ্ছে, হাইকোর্টগুলিতে কেসের পর কেস জমা হচ্ছে, কিন্তু তার সুরাহা হচ্ছে না। তো ট্রান্সপারেন্সি কোথায়? তাদের কাজের মধ্যে স্বচ্ছতা নেই, কাজের মধ্যে স্বচ্ছতা নেই, তাদের কাজের মধ্যে দায়বদ্ধতাটা নেই, যে এতগুলো মানুষ সেখানে আমাদের বিচারের জন্য তাকিয়ে আছে আমাদের দিকে, কিন্তু আমরা এই সংখ্যাটিকে, বিচারপতিদের সংখ্যাটাকে বাড়াচ্ছি না। তো তার মানে কি, তারা জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাই এক প্রকার নেই। তো এই যে অ্যাকাউন্টেবিলিটির একটা বড় ঘাটতি, তো তিনি এই কনস্টিটিউশনালিজমের আইডিয়ার মধ্যে কিন্তু সেগুলোকে কিন্তু ভ্যালুস দেওয়া হয়। বলা হয় যে কনস্টিটিউশনালিজম মানে সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, যা কিছু হবে জলের মতো স্বচ্ছ হবে, সরকার যা কিছু করবে দায়িত্বের সাথে করবে জনগণের বেটারমেন্ট এনশিওর করার জন্য। এবং এই রকম ভাবেই যদি প্রয়োজন পড়ে তাহলে দেখবে, এবং টাইম টু টাইম প্রয়োজন পড়েছে, জুডিশিয়ারি নিজেকে এম্পাওয়ারও করেছে টাইম টু টাইম, যেমন জুডিশিয়াল রিভিউ এসেছে, জুডিশিয়াল অ্যাক্টিভিজম এসেছে। এগুলো আসার মধ্যে দিয়ে কি হয়েছে, যে বিচার বিভাগ আগ বাড়িয়ে গিয়ে দেখবে যে কোনো আইন ঠিকঠাক তৈরি হয়েছে কিনা, সংবিধানের মূল কাঠামোর সাথে সেটার কিন্তু কোনো কন্ট্রাডিকশনস হচ্ছে কিনা, সেগুলো কিন্তু তারা পর্যালোচনা করে কিন্তু সুন্দরভাবে দেখবে। এগুলোও কিন্তু আমরা দেখতে পাবো। কোথাও গিয়ে দুর্নীতি হচ্ছে কিনা, সেই সমস্ত দুর্নীতিগুলোর মধ্যেও কিন্তু সেখানে তারা কিন্তু পর্যবেক্ষণ করবেন। তো এগুলো হচ্ছে কতগুলো এক প্রকার ট্রান্সপারেন্সিকে মেনটেন করার কথা, যেগুলো হচ্ছে কনস্টিটিউশনালিজমের আইডিয়ার মধ্যে চলে আসে। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্টেবিলিটি, যে স্থায়িত্ব এবং হচ্ছে নমনীয়তা,
নমনীয়তা বা স্থায়িত্ব, তো নমনীয়তা এবং স্থায়িত্ব থাকতে হবে, অর্থাৎ নমনীয় মানে যখন আমরা কনস্টিটিউশনালিজমের কথা বলছি, যে কনস্টিটিউশনালিজম মানে হচ্ছে যে কতগুলো লিখিত নিয়ম, সেই নিয়মগুলো যেন এমন না হয় যে সেখানে মানে যে নিয়মগুলো মানুষের অবশ্যই উন্নতি এনশিওর করবে, তো সেই নিয়মগুলো যেন এমন না হয় যে সেই নিয়মগুলো যা আজ থেকে 1000 বছর আগে যেগুলো তৈরি করা হয়েছে বা যখন সংবিধান প্রথম তৈরি করা হয়েছিল তখন যেগুলো লেখা হয়েছে সেটাই চলতে থাকবে, তাকে আর পরিবর্তন করা যাবে না, না এটা যেন না হয়, অর্থাৎ রিজিড যেন না হয়, একটা ফ্লেক্সিবল হতে হবে। তোমরা দেখবে যে ধর্মগ্রন্থগুলো এইরকম ভাবে কিন্তু রিজিড, ফ্লেক্সিবল নয়। ধর্মগ্রন্থগুলোর মধ্যে তোমরা দেখবে যে যেটা 1000 বছর আগে, 5000 বছর আগে, 10,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেটাকেই ফলো করে চলে যাচ্ছে, সেটাকেই ফলো করে চলে, সেটার মধ্যে কোনো চেঞ্জ আনতে যাবে না, আনা যাবে না, চেঞ্জ আনা যাবে না। এই ধরনের একটা যে ফান্ডামেন্টালিজমে তারা যে বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু কনস্টিটিউশনালিজম সরে আসতে বলেছে নিজেকে। কেন? তার কারণ যদি 1000 বছর আগে তৈরি হওয়া কোনো একটা নিয়ম আজকের দিনেও যে তার গুরুত্ব আছে, মহত্ব আছে, তা তো নাও হতে পারে। হ্যাঁ, তা তো নাও হতে পারে। তো এখন সেটাকে মূল্য দিয়ে যদি আমরা এখন সমাজ সভ্যতাকে পরিচালনা করি, তাহলে কিন্তু কি হতে পারে যে সেখানে কিন্তু জনগণের স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে যেতে পারে, জনগণের স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে যেতে পারে, জনগণের অধিকার সীমাবদ্ধ হয়ে যেতে পারে। তো সেই কারণে এখানে কি বলা হয়েছে যে এগুলোকে নমনীয় হতে হবে, যে সংবিধান তৈরির সময় যে নিয়মগুলো তৈরি করা লেখা হয়েছিল সেখানে সংবিধানের মধ্যে, সেগুলোকে যেন প্রয়োজন পড়লে যাতে সংশোধনও করা যায়। এবং আমাদের সংবিধানে এরকম ভাবে দেখবে ফ্লেক্সিবল, স্টেবল। কেন? কারণ এটাকে তো মানুষ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দেয়নি তো, আর ছিঁড়ে ফেলে দেয়নি তো, স্টেবল। অর্থাৎ 52 সালে সেটাই, 50 সালে সেটা এসেছিল 26শে জানুয়ারি, এখনো সেটা চলছে, মানে স্থায়িত্ব আছে, মানুষ ভেঙে ছুঁড়ে ফেলে দেয়নি, ছুড়ে ফেলে দেয়নি। অনেক দেশের সংবিধান, যেমন চায়নাতে দেখবে একাধিকবার সংবিধান লেখা হয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে, একাধিকবার লিখেছে, ছুড়ে ফেলেছে। লাস্ট বোধহয় তাদের সংবিধান 1982-তে এসেছিল। পাকিস্তানেও দেখবে একাধিকবার সংবিধান লেখা হয়েছে, তারপর মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশেও দেখবে একই রকম কাণ্ড কারখানা, এখনো দেখবে নতুন করে তারা সংবিধান বদল করবে নাকি সংশোধন করবে সেটা নিয়ে একটা দীর্ঘদিন তো ডিবেট চললোই, ফাইনালি তারা সেটাকে রিফর্ম করতে দিয়েছে, বদল তো করতে দেয়নি। অনেক দেশে আমরা এই ধরনের অভিজ্ঞতাগুলো দেখবো, আমাদের আছে, যে তারা আগের সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখছে, অর্থাৎ স্টেবিলিটি তার মানে নেই। কিন্তু আমাদের সংবিধানের মধ্যে কিন্তু স্টেবিলিটি আছে। কেন? কারণ আমরা ছোটখাটো মাইনর চেঞ্জ আমরা প্রতি বছর প্রত্যেকটা সেশনে আমরা কিন্তু করছি, কিন্তু কোনো রকম ভাবে সেটাকে ছুড়ে ফেলে দিচ্ছি কমপ্লিটলি, সেটা কিন্তু করছি না। এবং এটা করার মধ্য দিয়ে আমাদের যে সংবিধানের যে স্থায়িত্ব সেটাকে কিন্তু আমরা বজায় রাখার চেষ্টা করছি, যে স্থায়ী, এটাকে কিন্তু বদল করা যাবে না বা এটাকে কিন্তু ছুড়ে ফেলে দেওয়া যাবে না। এবং এইরকম ভাবে যখন আমরা সংশোধনও করছি, তখন সেটা কোথাও নমনীয়তা আছে বলে সেটা সংশোধন হচ্ছে, রিজিডনেস নেই। তো রিজিডিটি নেই বলেই এটা হচ্ছে। তো ফ্লেক্সিবিলিটি আছে, এই কারণেও ফ্লেক্সিবিলিটিকে ভ্যালু দেওয়া হয়েছে, যে 1950 সালে যেভাবে ভারতবর্ষকে ভাবা হয়েছিল, এখনকার দিনে তো আর সেই ভারতবর্ষ নেই। এখনকার দিনে সেই ভারতবর্ষের চেহারা, চরিত্র, আকার আকৃতি অনেক কিছু বদলেছে। আকার আকৃতি বলবো না, মানে তার প্রকৃতি, তার কাজ, তার উদ্দেশ্য, তার সেখানে ফাংশন, সমস্ত কিছুর মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। তো সেই পরিবর্তনগুলোকে জায়গা করে দিতে হলে তোমাকে তো সংবিধানের মধ্যে তো সেগুলোকেও লিখতে হবে, যাতে মানুষ সেটাকে মান্যতা দিয়ে ফাংশনস করতে পারে, নইলে তো সে যার যা খুশি সে তাই করবে। তো সেটা যাতে না হয় সেই কারণে কি করা হচ্ছে, নতুন নতুন যে সমস্ত সিস্টেমগুলো উঠে আসছে, দাবি দাওয়াগুলো উঠে আসছে, সেগুলোকেও কিন্তু, বা গ্যাপগুলো উঠে আসছে সংবিধানের মধ্যে, সেগুলোকেও কিন্তু জায়গা করে দেওয়া হচ্ছে। এবং আফটারঅল আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান এরকম ভাবে নিজেকে সময় সময় পরিবর্তন করার মধ্য দিয়ে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। এইগুলো আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনালিজম যখন আমরা বলছি, সাংবিধানিকতা বাদ যখন আমরা বলছি, তখন সংবিধানই এখানে সুপ্রিম। এখানে পার্লামেন্ট, এখানে বা ইন জেনারেল লেজিসলেচার, এগুলো কিন্তু নয়। কনস্টিটিউশনালিজম মানে কনস্টিটিউশনই এখানে সুপ্রিম, অন্য কেউ সুপ্রিম নয়। কনস্টিটিউশন এবার তার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে, তার মধ্যে স্টেবিলিটি থাকবে, সেটা আলাদা পার্ট, বাট কনস্টিটিউশনই হচ্ছে সুপ্রিম। লেজিসলেচার হয়তো তাকে সংশোধন করার, তার হয়তো সেখানে একটা পাওয়ার আছে, এটা হয়তো যেটা আমরা বললাম যে তার থাকতেই পারে, তার আছে, বা জুডিশিয়ারিও হয়তো তার অভিভাবক হিসেবে কাজ করে, গার্জিয়ান হিসেবে কাজ করে, আমরা জানি। কিন্তু তারপরও আমরা জানি যে সেটা মানে এই নয় যে সেখানে কমপ্লিটলি তুমি কনস্টিটিউশনকে বাতিল করে দেবে, না, সেটা করতে পারবে না। কনস্টিটিউশনই শেষ করা, সেই সুপ্রিম। অর্থাৎ কনস্টিটিউশনে যে নিয়মগুলো লেখা আছে সেই নিয়ম মেনেই তোমাকে দেশ শাসন করতে হবে, সেই নিয়ম মেনেই তোমাকে পলিটিক্যাল সিস্টেম পরিচালনা করতে হবে। তো এই কতগুলো কথা এখানে বলা হয়েছে, তোমাকে সমাজ সভ্যতা এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তো এখানে আমরা দেখতে পাবো কি, যে ফারিদ জাকারিয়ার কতগুলো আর্গুমেন্ট এখানে আমরা পাবো, যে কনস্টিটিউশনালিজম সম্পর্কে তিনি বলার চেষ্টা করেছেন। তার বিখ্যাত একটা সেখানে পাবলিকেশনস আছে,
এই পাবলিকেশনসটা দেখে নাও ভালো করে, পরীক্ষা এটা আসতে পারে, বোধহয় অলরেডি এসেও গেছে যদি ভুল না হই আমি, কম্পারেটিভ পলিটিক্সে এসেছে। দ্য ফিউচার অফ ফ্রিডম, দ্য ইলিবারাল ডেমোক্রেসি এট হোম অ্যান্ড অ্যাব্রড। দ্য ফিউচার অফ ফ্রিডম, যে স্বাধীনতার ভবিষ্যৎ, স্বাধীনতার ভবিষ্যৎ, যে উদারনৈতিক গণতন্ত্র বাড়িতে বা ঘরে এবং বাইরে, ঘরে এবং বাইরে উদারনৈতিক গণতন্ত্র। তো এই ধরনের নামে, এই নামে তিনি একটা আর্টিকেল লিখেছেন। সেই আর্টিকেলটিতে তিনি আমরা দেখতে পাবো যে সেখানে তিনি কি করেছেন, যে যেভাবে এখানে পপুলিস্ট যে একটা ডিসকোর্স তৈরি হচ্ছে, মেজরিটারিয়ানিজম যেভাবে উঠে আসছে এবং সেটা আলটিমেটলি যেভাবে অথরিটারিয়ানিজমসকে প্রমোট করছে, অর্থাৎ শাসক অত্যধিক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, সে পুলিশ প্রশাসনকে চরম রকমভাবে ব্যবহার করছে। দেখলে তোমরা যে কৃষকরা বলছে যে এই আইন আমাদের জন্য ভালো হবে না, তারপরেও সরকার জোর জবরদস্তি সেই আইন তাদের উপর চাপিয়ে দিল। দীর্ঘ সময় যেহেতু তারা এখন আন্দোলন থেকে নড়ছেই না, তখন সরকার ওটা আইনটা বদলাতে বাধ্য হলো। তো বুঝতেই পারছো তার আগে আমরা কি হলো আমরা দেখলাম, পেরেক রাস্তায় পুঁতে রেখেছে, তাদেরকে সেখানে নির্বিচারে মেরেছে, তাদেরকে সেখানে কত মানুষ মারা গেছে, দীর্ঘদিন ধরে তারা সেখানে ঠান্ডায় বসে থেকেছে, 1.5 বছর যাবত তারা 16 মাস 17 মাস তারা সেখানে বসে থেকেছে, আন্দোলন চালিয়ে গেছে তারা, এরকম কেউ খেয়ে কেউ না খেয়ে। সেখানে শীতে এইরকম দিল্লিতে তো কত ঠান্ডা পড়ে তোমরা জানোই, সেই ঠান্ডায় সেখানে তারা এইরকম ভাবে দিনরাত এক করে তারা সেখানে আন্দোলন করেছে। তো যাদের জন্য আইনটা নিয়ে এসেছে তারা নিজেরাই বলছে যে আমাদের জন্য এটা ভালো হবে না, এটা লং রানে আমাদের জমির স্বাধীনতাটাই হারিয়ে ফেলবো, কর্পোরেটের কাছে আমাদের জমি বিক্রি হয়ে যাবে, আমরা চাই না এই কালা আইন। কিন্তু সরকার সেখানে তো শুনলো না, সরকার দেখলাম পুলিশ প্রশাসন সব ব্যবহার করলো। এবং শুধু শুধু সেন্টারের গল্প না, এটা রাজ্যের গল্পটাও তাই, এবং সমস্ত রাজ্যের গল্প তাই, এবং শুধু সমস্ত রাজ্যের নয় সমস্ত দেশের গল্প তাই। ইউটিউবে দেখছো কিনা আমি জানি না, যে হাকা হাকা মুভমেন্ট হচ্ছে, হাকা স্লোগান শাউটিং করছে, জানো তো হাকা স্লোগান শাউটিং কি নাম, পুরো নামটা ভুলছি আমি, হাকা হাকা কি যেন নাম ওটা, হাকা প্রোটেস্ট। হাকা প্রোটেস্টের নাম শুনেছো? হাকা প্রোটেস্ট, কে শুনেছো হাকা প্রোটেস্টের নাম? কেউ শোনোনি হাকা প্রোটেস্টের নাম? সে কি? হাকা প্রোটেস্ট হচ্ছে, দেখবে নিউজিল্যান্ডের একটা 22 বছর বয়সী বোধহয় একটা মেয়ে, সে দেখবে সেখানে তাদের যে জাতিগোষ্ঠীর এথনিসিটির তাদের যে মানে কালচার যেটা আছে প্রোটেস্ট করার, সেই কালচারাল সেই সেই মানে মাধ্যমে সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি একটা কম বয়সী মেয়ে সেখানে প্রোটেস্ট করছে, একবারই কম বয়সী মেয়ে প্রোটেস্ট করছে, এবং তার যে প্রোটেস্ট করার যে ধরন সেটা ওয়ার্ল্ড ওয়াইড সেখানে ফেমাস হয়ে গেছে। এটা সেকেন্ড টার্মে তার মুভমেন্টটা চলছে এখন। ভিডিও কি ফেমাস হয়েছিল স্যার? পার্লামেন্টে দাঁড়িয়ে একটা মেয়ে বলছিল মানে কিছু মানে অন্যরকম ভাষা প্রয়োগ করে করছিল। মানে তাদের একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মাউরি ট্রাইব অফ নিউজিল্যান্ড, তাই না? নিউজিল্যান্ডে। সো হাকা প্রোটেস্ট সেখানে হচ্ছে, অর্থাৎ তাদের যে আইনটা যেভাবে পার্লামেন্টে নিয়ে আসা হচ্ছে সেটা তাদের ওই এথনিসিটির বিরুদ্ধে যাবে, তাদের রাইটসগুলোকে সেখানে কিন্তু দুবলে কুচলে দেবে। তো তারা চাইছে না সেই আইন, তো কিন্তু দেখবে সেখানে হচ্ছে। তোমরা দেখো সেখানে টার্কির দিকে তাকিয়ে দেখো, তোমরা ইসরায়েলের দিকে তাকিয়ে, মানে এমন কোনো দেশ নেই যেখানে হচ্ছে না। এর অন্যতম কারণটাই হচ্ছে যে ক্যাপিটালিজমস অনেক বেশি শক্তিশালী হচ্ছে বলে, মানুষের ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের জায়গাটা কমছে বলে এই ধরনের কালা আইনগুলো দেশে দেশে কিন্তু রাজ্যে রাজ্যে সেখানে কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু হচ্ছে। তো এটা হচ্ছে ইলিবারাল ডেমোক্রেসি। তিনি বলছেন যে এখানে ইলিবারাল ডেমোক্রেসি এটারই কিন্তু পরিবেশ পরিস্থিতিতে মানে মানে এই কনস্টিটিউশনের একটা অভাব থাকলে এখানে কি হয়, প্রপার কনস্টিটিউশনের অভাব থাকলে এখানে ইলিবারাল ডেমোক্রেসির দিকে সেটা কিন্তু এগিয়ে যেতে পারে। তার বক্তব্যটা বেসিক আর্গুমেন্টটা হচ্ছে এটাই, যে দেশে যখন একটা প্রপার কনস্টিটিউশনের যখন তুমি একটা ল্যাক ফিল করবে, যে সেটা টাইমের সঙ্গে সঙ্গে সেটা একেবারে কন্টেম্পোরারি হয়ে উঠতে পারেনি, তার মধ্যে অনেক খামতি দেখা যাচ্ছে, পরিবর্তন করা যাচ্ছে না মানুষের সঙ্গে সঙ্গে, তখন কি হবে, তখন সেখানে কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিবাদ উঠবে, সেটার বিরুদ্ধে তখন কিন্তু আন্দোলন উঠে আসবে, এবং সেগুলো বলে দেয়, সেই আন্দোলনগুলোই বলে দেয় এক প্রকার যে তার মানে এখানে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা নেই। নইলে যাদের উদার মানে লিবারেল কথার অর্থ কি? স্বাধীনতা। তাহলে যাদের স্বাধীনতার জন্য এই দেশের ব্যবস্থা, তাহলে সেই ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসা দরকার, তো নেই। দেখো আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখো, যেভাবে আরজি করের ইস্যুটা হলো, মেয়েরা ডাক্তার হিসেবে কাজ করার স্বাধীনতা পেয়েছে, কিন্তু তার জীবনের স্বাধীনতাটা নেই। মানে ডাক্তার হতে পারো তুমি, কিন্তু কথাটা হচ্ছে তোমাকে কেউ কখন মেরে দেবে তার কোনো গ্যারান্টি নেই, তার গ্যারান্টি সরকার নিচ্ছে না। সো এবং এটাকে ইনশিওর করার জন্য সংবিধানের মধ্যে যে পরিবর্তনটা আসা দরকার, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে পরিবর্তন আসা দরকার, এখানে জুডিশিয়ারির মধ্যে যে পরিবর্তনটা আসা দরকার, সোসাইটির মধ্যে যে চেঞ্জগুলো আসা দরকার, বা সোসাইটি তো অনেক এগিয়ে গেছে, কিন্তু সোসাইটির এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের
ইনস্টিটিউশনাল মেকানিজমস গুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই। তো যেহেতু কোনো পরিবর্তন নেই, তো ফলে কি হচ্ছে, এগুলো বড় কোনো উদাহরণ হতে পারে ইলিবারাল ডেমোক্রেসির, যে কনস্টিটিউশনের দুর্বলতার কারণেই এগুলো আজকে হচ্ছে। কনস্টিটিউশনে যদি বড় করে লেখা থাকতো, যে রেশিও যদি বেঁধে দেওয়া হতো এখানে, যে এত পার্সেন্ট কেস যদি থাকে তাহলে তার জাজমেন্টটা দেবে এতজন বিচারপতি মিলে, এগুলো তো কোথাও লেখা নেই। তো যেহেতু লেখা নেই, হাজার হাজার কোটি কোটি কেস পেন্ডিং হয়ে আছে, আর এদিকে মেয়েদের জীবনের পর জীবন চলে যাচ্ছে, আর ওদিকে বিচারপতিরা চুপচাপ নিজের মতো করে জাজমেন্ট দিয়ে যাচ্ছে, এবং একটা কেস সেখানে 10 বছর 15 বছর 20 বছর ধরে ঝুলছে, অনেক মানুষ মারাও চলে যাচ্ছে। এই যে এগুলো, আর বিচারপতিরা শুধু হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়া দেখছো, যে মিছি হুমকি ধমকি, এমন শুনলে এমন মনে হবে যে তারা সবকিছুই জানে, এই বোধহয় জেলে ঢুকিয়ে দিল, তারপর কিছুই নেই, শুধু হাওয়ায় হাওয়ায় কথা বলে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কোথাও গিয়ে না আমাদেরকে, মানে সচেতন নাগরিক আমরা গবেষক, আমরা প্রফেসর, আমরা টিচার্স, আমরা স্টুডেন্টস, আমরা পলিটিক্যাল সায়েন্সের আমরা ডিসিপ্লিনের আমরা ছাত্র, এগুলো আমরা বুঝি এগুলো ভালো করে, যে এগুলো আলটিমেটলি কিন্তু কতগুলো ইলিবারাল ডেমোক্রেসির কতগুলো উদাহরণ, যে উদারনৈতিক গণতন্ত্রের কতগুলো উদাহরণ, যে সংবিধানের দুর্বলতার কারণেই এগুলো হচ্ছে। সংবিধানে যদি লেখা থাকতো এই কথাগুলো, তাহলে আজকে এগুলো কিন্তু হতো না। তো সমাজ অনেক পরিবর্তন করে গেছে, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে কিন্তু এই চেঞ্জগুলো ইনস্টিটিউশনাল লেভেলে আসেনি বলে আজকে কিন্তু এই প্রবলেমগুলো উঠে আসছে। তো এখানেই আমরা দেখতে পাবো যে এই এক প্রকার পলিটিক্যাল পাওয়ারেও যারা আছে তারা পরিবর্তনটা করছে না, না করারও কারণ হচ্ছে যে তারা তাদের নিজেদের যে পলিটিক্যাল ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাও তারা পপুলিজম দিয়ে, পপুলিস্ট কতগুলো পলিসি দিয়ে তারা সেখানে কিন্তু আদায় করে রেখেছে। অর্থাৎ তাদের লেজিটিমেসিটা তারা অন্য একটা পথে তারা কিন্তু সেখানে কি করেছে, তারা তৈরি করে রেখেছে, যে কোনো রকম ভাবে তার গদি নড়বে না, ওটা উনি সুনিশ্চিত করে রেখেছেন, ওটা ওখানে সুনিশ্চিত হয়ে আছে। তো এই পপুলিস্ট পলিসিস গুলো বা পপুলিজমের এরা চলছে এখন বলতে পারো। তো এই পপুলিজম পলিসিস গুলো, যেগুলো অনেক বেশি জনসংখ্যাকে সেখানে আকৃষ্ট করার মধ্য দিয়ে পলিটিক্যাল পাওয়ারটাকে সেখানে, বা ওই পলিটিক্যাল পার্টিস গুলো বা লিডার্সরা তাদের নিজেদের পাওয়ারটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করে, তারা কি করার চেষ্টা করে, যে যেভাবে কন্ট্রোল করছে দেশটাকে বা পলিটিক্যাল সিস্টেমটাকে, সেগুলো কতগুলো যেটা সেই ব্যবস্থাগুলো যেটার সিগন্যাল দেয়, সেটা হচ্ছে যে কনস্টিটিউশনের কতগুলো উইকনেস, যেটার উদাহরণ দেয়, সেটা হচ্ছে ইলিবারাল ডেমোক্রেসিকে সেটা কিন্তু উদাহরণ হিসেবে তুলে ধরে, বা সেটাকে কিন্তু ফুটিয়ে তোলে, যে সেখানে উদারনৈতিক গণতান্ত্রিকতা নেই। উদার কথার অর্থ স্বাধীনতা, আর গণতান্ত্রিক কথার অর্থ হচ্ছে যে জনগণের শাসন। তাহলে স্বাধীন জনগণের শাসন সেখানে কিন্তু নেই, অস্বাধীন জনগণের শাসন এক প্রকার তাহলে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। সো ফারিদ জাকারিয়ার বেসিক আর্গুমেন্টগুলো তোমরা এখানেই পাবে, এগুলো নিয়েই তিনি কিন্তু খুব চর্চা করেছেন, কথা সুন্দর করে বলেছেন, এগুলোই ভালো করে দেখে নিও। আবারও ফারিদ জাকারিয়া নিয়ে আমরা আলোচনা করব ইন্ডিভিজুয়াল থিঙ্কার হিসেবে, তখন এগুলো পাবে, এখন আমি লম্বা করছি না। এরপরে ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্টিটিউশনালিজমের মধ্যে দেখে নাও কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এখানে হতে পারে, যে কালচার বেস কনসেপ্ট হতে পারে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, অর্থাৎ কতগুলো যদি বৈশিষ্ট্যের কথা বলি, আমরা সাংবিধানিকতার বৈশিষ্ট্যের যদি কথা বলি, তাহলে সংস্কৃতি নির্ভর কতগুলো ধারণা সেখানে থাকবে। সংবিধান মানে তাহলে সেই সংবিধান সংস্কৃতির উপর নির্ভর করে কতগুলো ধারণাকে সেখানে প্রতিফলিত করবে। তবে সেই সংস্কৃতির মধ্যে কি থাকবে, তার ইতিহাস থাকবে, তার ফিলোসফি থাকবে, তার সামাজিক কতগুলো কনটেক্সট থাকবে, তার সমাজ থাকবে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তার সংস্কৃতি গড়ে ওঠে। তো সেই সংস্কৃতিগুলো সেখানে কিন্তু সংবিধানের মধ্যে জায়গা পাবে। তাহলে কালচার বেস সেটা হবে, সেটা ডাইনামিক হবে। ডাইনামিক কেন? কারণ নতুন নতুন যে চেঞ্জগুলো সোসাইটিতে আসছে, সেই চেঞ্জগুলোকে যেন সংবিধানের মধ্যে জায়গা করে দেওয়া যায়। যদি দেওয়া যায় তাহলে সেটা ডাইনামিক, যদি না যায় তাহলে সেটা ডাইনামিক নয়, সেটা রিজিড। তো এই ডাইনামিক হতে হবে। কনস্টিটিউশনের যখন আমরা কনস্টিটিউশনালিজমের যখন ফিচার্স নিয়ে আমরা বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যখন আলোচনা করি, তখন এই ডাইনামিক নেচার অফ কনস্টিটিউশন এটাও কিন্তু হতে হবে। তো ডাইনামিক নেচার অফ কনস্টিটিউশন যদি হয়, তবেই সেটা কনস্টিটিউশনালিজমের পর্যায়ে যেতে পারবে, নইলে কিন্তু যেতে পারবে না, তার একটা লিমিটেশনস রয়েই যাবে। ভ্যালু বেসড কনসেপ্ট হতে হবে। ভ্যালু বেসড কি না, ভ্যালুস গুলো অনেক ধরনের ভ্যালু হতে পারে, যেমন তার মধ্যে মোটা ভ্যালুস গুলোর মধ্যে আমরা বলতে পারি যে লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, ফ্রেটার্নিটি, তারপরে হচ্ছে ইউনিটি, ইন্টিগ্রিটি, এই সমস্ত মূল্যবোধগুলো যেগুলো আমাদেরকে ইউনাইট হতে হেল্প করে, যেগুলো আমাদেরকে স্বাধীন হতে হেল্প করে, যেগুলো আমাদেরকে সমতা দিতে হেল্প করে, যেগুলো আমাদেরকে প্রসপার করতে হেল্প করে, যেগুলো আমাদেরকে একটা ঐক্যবদ্ধ থাকতে হেল্প করে, সেই সমস্ত মূল্যবোধগুলোও সংবিধানের মধ্যে কিন্তু জায়গা পাবে। যদি জায়গা পায় তবেই সেটাকে আমরা কনস্টিটিউশনালিজমের পর্যায়ে নিয়ে যেতে পারি। তো কনস্টিটিউশনালিজম যখন আমরা বলছি সাংবিধানিকতা বাদ, তখন এগুলোও কিন্তু প্যারালালি থেকে থাকবে। পার্টি বেসড কনসেপ্ট অফকোর্স সেখানে থাকবে না, এটা আমি কেটে দেবো।
পার্টি বেসড কনসেপ্ট অফকোর্স থাকবে না, কারণ পার্টি বেসড কনসেপ্ট মানে হচ্ছে যে সেখানে একটা পার্টিকুলার গ্রুপের উপর সেটা আবদ্ধ, এই ধরনের কিছু হবে না। সেখানে সকলের জন্য হবে, যা কিছু হবে কনস্টিটিউশন যখন হবে তখন নিয়ম মানে সেখানে সকলের জন্য হবে, কোনো পার্টিকুলার গ্রুপ ওয়াইজ সেখানে হবে না, কারণ গ্রুপ ওয়াইজ হওয়া মানেই সেখানে কিন্তু সোসাইটি ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়া এক প্রকার। সো এগুলোর উপর কিন্তু তাদের কোনো ফোকাস থাকবে না, কোনো পার্টিকুলার আইডিওলজির উপর তার ফোকাস থাকবে না, এখানে ইউনিভার্সালিজমের উপর, অর্থাৎ ন্যাশনাল লেভেলে বা একেবারে এই দেশীয় লেভেলে সেখানে ইউনিভার্সালিজমকে প্র্যাকটিস করার একটা কতগুলো প্রিন্সিপাল সেখানে কিন্তু থাকবে, এগুলো আমরা সেখানে দেখতে পাবো। সো বুঝতেই পারছো তার মানে তাহলে কনস্টিটিউশনকে এখানে এক প্রকার সোভারেন্টি দেওয়া হয়েছে, যে কনস্টিটিউশনই শেষ কথা, কনস্টিটিউশনে যা লেখা থাকবে সেটা মেনেই দেশ শাসন করতে হবে, কনস্টিটিউশনে যে কতগুলো নিয়ম কানুন লেখা আছে সেটা মেনেই দেশ শাসন করতে হবে, সেটা মেনেই সেখানে বিচারপতিরা নিয়োগ হবে, সেটা মেনেই সেখানে সরকার নিয়োগ আসবে, সেখানে সেটা মেনেই সেখানে আইন বিভাগ তৈরি হবে, সেটা মেনেই আইন বিভাগের সেখানে আবার মানে 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 যে 5 বছরের টার্ম সেটা শেষ হবে, আবার নতুন করে পাওয়ারে মানুষ আসবে, মানে যা কিছু হবে দেশের মধ্যে সংবিধানে লেখা থাকবে এবং সেই সংবিধানকে মান্যতা দিয়েই করতে হবে। তো এটা হচ্ছে সংবিধানের সোভারেনিটি বলা হচ্ছে, সার্বভৌম হয়ে যাচ্ছে এই অর্থে সে, যেহেতু ওকে বারবার ওর কাছেই জিজ্ঞেস করতে হচ্ছে, ওকেই ফলো করতে হচ্ছে, ওকেই পড়তে হচ্ছে, ওকেই পড়ে পড়ে তারপরে দেশ শাসন করতে হচ্ছে, তার মানে সেই সর্বশক্তিমান। তো সর্বশক্তিমানের ধারণায় আমরা এখানে সংবিধানকে সেখানে মাথায় রাখি। তো কনস্টিটিউশনালিজম যখন বলবে তখন সোভারেনিটি অফ কনস্টিটিউশনের কথা কিন্তু বলা হয়। দিস ইজ হাউ। সেপারেশন অফ পাওয়ারের কথা তোমাদের বললাম, অ্যাকাউন্টেবিলিটির কথা বললাম, পপুলার সোভারেনিটি থাকবে। পপুলার সোভারেনিটি মানে হচ্ছে যে দেশে 140 কোটি জনসংখ্যা যদি থাকে তাহলে সেই 140 কোটি জনসংখ্যার এখানে মূল্যবোধগুলোকে ভ্যালু দিতে হবে, তাদের ইচ্ছেগুলোকে ভ্যালু দিতে হবে। মানে ডেমোক্রেসিতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গুরুত্বপূর্ণ, তো প্রত্যেকেরই সেখানে কিন্তু মতামত গুরুত্ব পাবে। এগুলো হচ্ছে পপুলার সোভারেনিটির কতগুলো বেসিক আইডিয়া। তো সংবিধান যখন তৈরি হবে তখন তার আদর্শ যেন এটা হয় যে প্রত্যেকেরই কথা শোনার যেন তার যেন একটা একটা সে যেন একটা সুযোগ তৈরি করে দেয়, প্রত্যেকের ভোট দেওয়ার, প্রত্যেকের মতামত জ্ঞাপন করার যাতে সে সুযোগ তৈরি করে দেয়। তো অপিনিয়ন যাতে সে প্রত্যেকে সেখানে অপিনিয়ন নিজেদের দিতে পারে, সেই অপিনিয়ন্সকে দেওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট সেট আপ করে দেওয়ার কাজটা কিন্তু এখানে করতে হবে। তো এগুলোও আমাদেরকে কনস্টিটিউশনালিজমের মধ্যে আমরা দেখতে পাই। আমরা আর কি আমরা আর কি দেখতে পাই? আমরা এখানে দেখতে পাই কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ভার্সেস পার্লামেন্টারি সুপ্রিমেসি। যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি ভার্সেস পার্লামেন্টারি সুপ্রিমেসি, এর মধ্যে একটা মাঝে মাঝে ডিবেট দেখা যায়। ডিবেটটা চলতে থাকুক, ভালো। তার কারণ হচ্ছে যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি মানেই কখনো এটাও নয় যে কনস্টিটিউশনে যা আছে সেটা ফান্ডামেন্টাল না। কনস্টিটিউশনাল সুপ্রিমেসি মানেই হচ্ছে যে সে কনস্টিটিউশনস পার্লামেন্টের কতগুলো রোল রেসপন্সিবিলিটিকে মেনে নেয়, যে পার্লামেন্টে জনগণের রিপ্রেজেন্টেটিভসরা আসে, যে রিপ্রেজেন্টেটিভরা এসে নতুন যে ডিমান্ডসগুলো সোসাইটিতে তৈরি হয়েছে সেই ডিমান্ডসগুলোকে সেখানে ভ্যালুস দিয়ে কনস্টিটিউশনসকেও সেখানে আপডেট করতে পারে, কনস্টিটিউশনসকে ফ্লেক্সিবল করতে পারে এবং জনগণের চাহিদাগুলোকে পূরণ করার জন্য সময়োপযোগী করতে পারে। তো এগুলোকেও কিন্তু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। তো এগুলোও তোমরা এখানে পাবে। এবং আমরা জানি যে জুডিশিয়াল রিভিউয়ের কথা বলা হয়েছে, যখন কনস্টিটিউশনালিজম বলি তখন কনস্টিটিউশনালিজমের মধ্যে এটাও থাকতে হবে যে জুডিশিয়াল রিভিউ, যে বিচার বিভাগ সেখানে দায়িত্ব নিয়ে একেবারেই দেখবে যে যদি সেখানে সংবিধানের মূল কোনো কাঠামোর সঙ্গে কোনো নতুন কোনো আইন এসে যে ক্ল্যাশ করছে তাহলে সেটাকে তাহলে বাদ করে দিতে পারে। তাহলে সংবিধানের মূল কাঠামোটা কি? মূল কাঠামোটা হচ্ছে সেখানে যে জনগণের লিবার্টি রাইটসকে ইনশিওর করা, এবং তার জন্য কতগুলো প্রিন্সিপাল সেট আপ করা হয়েছে। তো সেই প্রিন্সিপালসগুলোকে এখানে প্রিন্সিপালগুলোর সাথে নতুন কোনো একটা আইন যেটা সরকার পার্লামেন্টে পাশ করে নিয়ে এসেছে সেটা হয়তো কন্ট্রাডিক্ট করছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে সেই নতুন আইনটিকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে, নালিফাই করে দিতে পারে, যেটাকে বলা হয় যে বাতিল করে দিতে পারে। তো এই অধিকারগুলো থাকতে হবে, নইলে কি হবে? নইলে 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 দেখা যাবে যে পার্লামেন্ট সে নিজের মতো করে নতুন আইন নিয়ে এসে সে কি করবে না, কনস্টিটিউশনের যে পাওয়ার সেটাকে আন্ডারমাইন করে দেবে। তো সেটা যেন না হয়, তো সেটাকে ব্যালেন্স করার জন্য আবার জুডিশিয়ারিকে সেখানে কিন্তু ভূমিকা দেওয়া হয়েছে, জুডিশিয়ারি রোলটাকে এখানে অ্যাকনলেজ করা হয়েছে। বলা হয়েছে যে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য জুডিশিয়ারি টু এনশিওর দ্য ফ্রিডম, দ্য সোভারেনিটি অফ কনস্টিটিউশনস। এটাও কিন্তু সে করবে। এবং কিভাবে করবে, তার বেসিক ফাংশনসটা কি হবে? বেসিক ফাংশনস হচ্ছে এটাই, বা কি দেখবে সেখানে, সেটা হচ্ছে যে এটাই দেখবে যে যদি কনস্টিটিউশনের বেসিক আইডিয়ার সাথে যদি নতুন কোনো আইন যদি কন্ট্রাডিক্ট করছে তাহলে অফকোর্স নতুন আইনটা বাদ হয়ে যাবে। সো এগুলো আমরা দেখবো যে অনেক সময় এইরকম অনেক কিছুই নিয়ে এসেছে সরকার। রিসেন্টলি লাস্ট যে আইনটাকে জুডিশিয়ারি বাদ করেছে, জুডিশিয়াল রিভিউ দিয়ে সুপ্রিম কোর্ট যেটাকে বাদ করেছে, সেটা বলতে পারবে কি নামে? কোনটাকে বাদ করেছে লাস্ট? কোনটাকে বাদ করেছে? ওই তো ভারতীয় ন্যায় সংহতি, এটা 2024-এ এলো। ভারতীয় ন্যায় সংহতি না? এটা কখন বাদ করলো? না, আইপিসির যে ধারাগুলো ধারাগুলো বাদ করলো না। কিসের ধারা?
আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। না না, সুপ্রিম কোর্ট কখন বাদ করলো? না, ওটাকে মডিফাই করলো না। মডিফাইয়ের কথা বলছি না, আমি বলছি পার্লামেন্ট আইন তৈরি করেছে, সেই আইনটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে হচ্ছে সুপ্রিম কোর্ট। কৃষি আইন যেটা ফার্মার্স ল, কোনটা কোনটা? ও আচ্ছা স্যার, ওই অ্যাংলো ইন্ডিয়ান যেটা। না না, তোমরা খবরের কাগজ তোমরা পড়ো কিন্তু অ্যানালিসিস করো না পড়ার সময়। মনে করো সুপ্রিম কোর্ট লাস্ট কোন আইনটাকে বাতিল করে দিয়েছে তার জুডিশিয়াল রিভিউ পাওয়ারটিকে এনফোর্স করার মধ্য দিয়ে। যে পার্লামেন্ট একটা ল তৈরি করেছিল, সেই ল আচ্ছা, ওই মাদ্রাসার যে বিষয়টা, মাদ্রাসার অ্যাপ্রোপ্রিয়েট, রিসেন্টলি তুমি বললে উত্তরপ্রদেশের কনটেক্সটে, বাট সেটা 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 স্টেট গভর্নমেন্টের ল ছিল। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ল এর নাম জানতে চাইছি। স্যার আইএনজেসি। হুম আইএনজেসি। আইএনজেসি কি ফুল ফর্মটা বলে দাও ওদের। স্যার ফুল ফর্মটা তো মনে নেই, কিন্তু ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে যে রুলসটা করেছিল সেটাকে। এক্স্যাক্টলি, মানে আমিও নামটা পুরোটা ভুলছি, তুমি কি বললে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে নিয়োগের জন্য যে কলেজিয়াম সিস্টেম, যেটা যে নতুন যে একটা ইয়ে তৈরি করেছিল 99তম সংবিধান সংশোধন যেটা হলো, মনে করে দেখো 99তম সংবিধান সংশোধন করার মধ্য দিয়ে সরকার যেটা করলো, যে সেটা হচ্ছে যে আগের যেই যে কলেজিয়াম সিস্টেম যেটা ছিল সেটাকে ব্রেক করে নতুন রকম ভাবে এখন কি করবে, যে বিচারপতিদের নিয়োগ করার জন্য সেখানে মন্ত্রীদের যে একটা কন্ট্রোল থাকবে, সেই ধরনের একটা এনজেএসসি। তো এনজেএসসি যেটা তৈরি করলো সেটাকে বাতিল করে দিয়েছে জুডিশিয়াল রিভিউ প্রয়োগ করে। কত সালে করলো? 2014 সালে আইনটা পাস হলো, নরেন্দ্র মোদী পাওয়ারে আসার সঙ্গে সঙ্গে এটাকে পাস করেছিল। আর 2015 সালে এসে কিন্তু জুডিশিয়াল রিভিউ প্রয়োগ করে সেটাকে বাতিল করে দিল। এটা হচ্ছে লাস্ট ওটা হয়েছে। তো অনেক আগে হয়েছে, অনেক আগে হলেও তো ওটাই রিসেন্টলি তো তো লাস্ট, না। ওটা অনেক আগে হলেও তো ওটাই তো লাস্ট হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ল যদি বলো, আর তো কোনো আইনকে বাতিল করেনি, আর তো কোনো আইনকে বাতিল করেনি। তারপরেও যদিও বলতে পারো যে সেটা ইলেকট্রাল বন্ড, জানি না আমি প্রপার আইন ছিল কিনা সেটা নিয়ে, ইলেকট্রাল বন্ডের পুরো আইনটাকে বাতিল করেনি, কিন্তু কিছু কিছু ইয়েকে, কিন্তু এনজেএসসিটাকে পুরোটাকে বাতিল করে দিয়েছে এনজেএসসি। ঠিক আছে, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাডভাইসারি কাউন্সিল না কমিটি বোধহয়, তাই তো? ন্যাশনাল জুডিশিয়াল অ্যাডভাইসারি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। কমিশন। তো এই যে এটাকে পুরোটাকেই বাতিল করে দিয়েছে। তো এটা হচ্ছে বড় একটা সিগনিফিকেন্ট একটা কিন্তু ইনিশিয়েটিভ অফ সুপ্রিম কোর্ট, যে এখানে আমরা দেখতে পেলাম জুডিশিয়াল রিভিউ ইউজ করে তারা কি করলো, যে কনস্টিটিউশনকে বাঁচানোর চেষ্টা করলো। তারা বললো যে দ্য প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্টস অফ দ্য জাজেস ইন দ্য হাই কোর্টস এন্ড সুপ্রিম কোর্ট ইজ কাম আন্ডার দ্য আমব্রেলা অফ বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। যেহেতু বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের মধ্যে আসে, তো কোনো রকম ভাবেই পার্লামেন্ট আইন তৈরি করে এটাকে কিন্তু মানে এই কলেজিয়াম সিস্টেমটিকে ব্রেক করে দিতে পারে না। সো এই কারণে তারা বাতিল করে দিল সেটাকে। ঠিক আছে, এই কারণে তারা এটাকে বাতিল করে দিল। তো এগুলো আমরা সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবো। তো এগুলো আর কি জুডিশিয়াল রিভিউ, বুঝতেই পারছো তার মানে যে কোনো রকম ভাবেই, কারণ সুপ্রিম কোর্ট মনে করলো যে এটা জনগণের রাইটসকে ইনশিওর করবে, নষ্ট করে দেবে। এক প্রকার বলতে পারো জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স আছে, সেই যে স্বাধীন রকম ভাবে তারা কাজ করতে পারে, সেই স্বাধীনতাটা তাদের নষ্ট করে দেবে। তো সেই স্বাধীনতা যাতে তাদের নষ্ট না হয়, বা তারা যাতে ওই পলিটিক্যাল লিডারদের পাপেট না হয়ে যায়, সেই কারণে তারা কি করলো, বললো যে বিচারপতিদের নিউট্রাল রাখা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট রাখা হয়েছে, তো ইন্ডিপেন্ডেন্টই থাকবে। আর এই আইনটাকে যদি প্রয়োগ করি আমরা, তাহলে সেটা কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমরা এই জুডিশিয়াল এনজেএসসি, ন্যাশনাল কমিশন ফর জুডিশিয়াল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, সেটাকে আমরা বাতিল করে দিলাম। তো বাতিল করে দিয়েছে তারা, নালিফাই করে দিয়েছে। সো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে বাতিল করে দেওয়ারও ক্ষমতা তার আছে। ইউনিভার্সালিটি এন্ড ইকুয়ালিটির কনসেপ্ট বলা হয়েছে এখানে, এগুলো দেখে নিই। অ্যাডাপ্টেবিলিটি এন্ড ডিউরেবিলিটিরও কথা বলা হয়েছে, যে কনস্টিটিউশনসকে এরকম ভাবে সার্বজনীন হতে হবে, সকলের কাছে সমান হতে হবে, কারো কাছে সে বড়, কারো কাছে সে ছোট, কারো কাছে সে ভালো, কারো কাছে খারাপ, এরকম নয়। সকলের কাছে সে সমান হবে, সকলের কাছেই তার গ্রহণযোগ্যতা থাকবে, সকলের জন্য রাইটস সে এনশিওর করবে, সকলের জন্য জাস্টিস এনশিওর করবে, সকলের জন্য সেখানে সে ফেয়ারনেস এনশিওর করবে। এগুলো তার কতগুলো উদ্দেশ্য হবে। তো এই কনস্টিটিউশনালিজমের মধ্যে এগুলো থাকবে। অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ডিউরাবিলিটি থাকবে, তারা বলতেই পারো যে এক প্রকার স্থায়িত্ব এবং তার মাঝে মাঝে তার নিজের পরিবর্তনশীলতা, যেটা তো ওই বলে আসলাম।
ফ্লেক্সিবিলিটি এবং ইয়ের মধ্যে দিয়ে, স্টেবিলিটির মধ্যে দিয়ে। তো ওটাই এখানে বোঝাতে চাইছি। তো ওগুলো এখানে কিন্তু থাকতে হবে। অর্থাৎ যখন যখন সমাজের মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলোকে এখানে কনস্টিটিউশনের মধ্যে জায়গা করে দিতে হবে। তো ওগুলোর কথা বলা হয়েছে। এবং আফটারঅল এথিক্যাল গভর্নেন্সের বিষয়গুলো, যে এখানে কতগুলো নৈতিক যে বিষয়গুলো আছে সেই সমস্ত নৈতিক বিষয়গুলোকেও মূল্য দিতে হবে। অর্থাৎ যেমন স্বাধীনতার কনসেপ্ট, স্বাধীনতার কনসেপ্ট, সমতার কনসেপ্ট, বিচারের কনসেপ্ট, এগুলো এক প্রকার গিয়ে কি হয়, যখন এগুলো আইনে পরিণত হয়ে যায় তখন এগুলো নৈতিকতা হয়ে যায়। এগুলো তোমাকে নৈতিক জায়গা থেকে তখন তোমাকে মানতে হবে। তো সংবিধানের মধ্যে এগুলো যাতে জায়গা পায়, এগুলোর কথা এখানে বলা হয়েছে। এবার এখানে চলে আসো, একটা লাস্ট বোধহয় এটা প্যারাগ্রাফ হবে, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন কনস্টিটিউশনালিজম অ্যান্ড নিউ কনস্টিটিউশনালিজম, যে সাংবিধানিকতাবাদ এবং নয়া সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য কি। সাংবিধানিকতাবাদের যখন আমরা কথা বলছি তখন তার প্রপার ডেফিনেশনসটা হচ্ছে এরকম, যে ট্র্যাডিশনাল কনস্টিটিউশনালিজমকে সেটা বোঝানো হচ্ছে, যেটা কি করছে, যে কনস্টিটিউশনের লিমিটেড পাওয়ারকে সেখানে তুলে ধরার চেষ্টা করছে, ফান্ডামেন্টাল রাইটসকে ইনশিওর করার চেষ্টা করছে, সেখানে আইনের অনুশাসনকে ইনশিওর করার চেষ্টা করছে। তো তার কোর প্রিন্সিপালস গুলো কি? কোর প্রিন্সিপালস গুলো হচ্ছে যে সেখানে স্বৈরাচারের হাত থেকে, অর্থাৎ টিরানির হাত থেকে সেখানে সেটাকে স্টেটের মানে স্বৈরাচারের হাত থেকে সেখানে জনগণের রাইটস গুলোকে সেখানে নিরাপত্তা দেওয়া, সরকারকে বা রাষ্ট্রের ক্ষমতাটাকে এই কারণে লিমিটেড করে রাখা, জনগণের রাইটস, জনগণের লিবার্টি এগুলোকে ইনশিওর করা বা সংরক্ষণ করা, দায়বদ্ধতা সেখানে ইনশিওর করা, যেগুলো যা কিছু পড়ে আসলাম এখনো পর্যন্ত আমরা, সবগুলোই কিন্তু কনস্টিটিউশনালিজমের আইডিয়া, সবগুলোই। তো সবকিছুগুলোই এখানে কনস্টিটিউশনালিজমের আইডিয়া। নিউ কনস্টিটিউশনালিজমের আইডিয়া তাহলে কি? নিউ কনস্টিটিউশনালিজমের আইডিয়াটা হচ্ছে, যেটা আমি নিচে গিয়ে বলবো যে সমস্ত থিঙ্কার্সরা এই আইডিয়াটাকে নিয়ে এসেছেন, নিউ কনস্টিটিউশনালিজমের আইডিয়াটা এমার্জ করছে 20th সেঞ্চুরির একেবারেই শেষের দিকে এসে। অর্থাৎ 20th সেঞ্চুরির শেষের দিকে, মানে বুঝতেই পারছো যে 1970-80 দিকে এটা এমার্জ করবে। তাহলে 1970-80 দিকে এমার্জ করছে কখন না কোন সময়, এই টাইমটা ভালো করে বোঝো। 70-80 মানে তখন সেই সময় গ্লোবালাইজেশনের এজও শুরু হয়ে যাচ্ছে। তাহলে গ্লোবালাইজেশনের এজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, যে গ্লোবাল কতগুলো ইনস্টিটিউশনে এমার্জ করছে, IMF, WTO, এইরকম সে কতগুলো ইনস্টিটিউশন এমার্জ করছে। এরা বেসিক্যালি কি করার চেষ্টা করে? এরা বেসিক্যালি গ্লোবাল গভর্নেন্স সিস্টেমটিকে ইনশিওর করার চেষ্টা করে ওভারঅল। তাহলে এরা যখন গ্লোবাল গভর্নেন্স সিস্টেমটিকে ইনশিওর করার চেষ্টা করছে, তখন মানুষের এর বেসিক বেসটা কি, মানে এটাকে মানে গ্লোবাল গভর্নেন্স ইনশিওর করার চেষ্টা করছে কার জন্য? রাষ্ট্রগুলোর জন্য না ব্যক্তির জন্য? তো এটা যেহেতু একটা লিবারাল ভিউ, তো লিবারাল ভিউ সবসময় ব্যক্তিকে ইনশিওর করে, রাষ্ট্রের উপর জোর দেয় না। তারা ব্যক্তিরই কথা বলছে, তারা গ্লোবাল লেভেলেও গিয়েও তারা কিন্তু ব্যক্তিরই কথা বলছে। অর্থাৎ একটা গ্লোবাল বডিজ তৈরি হলো, সেই বডিজগুলোর রেসপন্সিবিলিটিটা হচ্ছে যে দে উইল এনশিওর দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল, তারা এটা বলার চেষ্টা করছে। এবং কতগুলো দায়িত্ব এখানে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলোকে তাদের বিভিন্ন ফাংশনসের মধ্যে দেওয়া হলো। WTO কে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেওয়া হয়েছে, যে সে একটা দেশের সঙ্গে একটা দেশের ব্যবসা বাণিজ্যগুলো যাতে ফেয়ারলি হয়, যাতে সেখানে নিউট্রালি হয়, যাতে সেখানে একটা প্রপার একটা সিস্টেম মেনে হয়, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে যাতে হয়, সেটা ইনশিওর করার দায়িত্বটা তার কাঁধে। এবং এটা যদি হয় তাহলে তারা কি বলার চেষ্টা করছে, যে এটা হলে তার মানে যে দেশের মানুষরা বিজনেস বেশি করতে পারবে তাদের দেশে লাভ ঢুকবে, তারা লাভ করবে, মানে তাদের দেশের জনগণের সেখানে উন্নতি হবে, তারা ব্যবসা বাণিজ্য করবে, শিক্ষিত হবে, সচেতন হবে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাবে। তো এই কথাগুলো তারা কিন্তু বলার চেষ্টা করছে। তাহলে WTO এর দায়িত্বটা হচ্ছে সেটাই। IMF কি করবে, যে কোনো দেশ যদি সেখানে লোনে জর্জরিত হয়ে গেছে, মানে IMF বলবে, এটাই করবে যে কোনো দেশ তার নিজের একতলা বাড়ি ছিল, সেই বাড়িটা ভেঙে পড়ছে, ধরে নাও একটা একতলা বাড়ি তোমার আছে, সেই বাড়িটা ভেঙে পড়ছে। তাহলে ভেঙে পড়া বাড়িটাকে তুমি এখন আটকানোর চেষ্টা করছো, কিংবা ভেঙে পড়া বাড়িটাকে তুমি নতুন করে গড়ার চেষ্টা করছো, তখন IMF এসে লোন দেবে। ওয়ার্ল্ড ব্যাংক কখন এসে লোন দেবে? ওয়ার্ল্ড ব্যাংক এসে লোন দেবে যখন তুমি একতলা বাড়িটাকে দুতলা বানাতে চাইছো। অর্থাৎ তোমার অলরেডি একতলা বাড়ি আছে, খুব ভালোভাবেই সেটা আছে, তুমি উন্নতি করতে চাইছো, দুতলা বাড়ি বানাতে চাইছো, ঠিক আছে, সেকেন্ড ফ্লোর তুমি বানাতে চাইছো। সো সেকেন্ড ফ্লোরের এখন তুমি একটা বিল্ডিং বানাতে চাইছো, তো সেখানে তোমার কি হবে, যে সেখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এসে তোমাকে লোন দেবে। তো দুটোর মধ্যে পার্থক্য তোমরা জানো, এগুলো পরীক্ষাতে এসেছে। তো এইরকম কতগুলো রিজিয়নাল, কতগুলো ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো আছে যারা কি করে, যে গ্লোবাল লেভেলে তারা কি করে, যে গ্লোবাল লেভেলে তারা ব্যক্তির জন্য যে বেসিক তার যে রাইটস আছে, লিবার্টিস গুলো আছে, এগুলোকে এনশিওর করার চেষ্টা করে। কারণ একটা দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে তাহলে কি হবে? তো যেমন শ্রীলঙ্কাতে দেখলে যে ওদের দেশের ইকোনমি কোল্যাপস করে গেল, ওদের রাষ্ট্রপতি পালিয়ে গেল, মানুষের তাড়া খেয়ে পালিয়ে গেল, যেমন বাংলাদেশে গেল ওইরকম তার আগে শ্রীলঙ্কাতে গেছে, দেখেছো তোমরা। তা পালিয়ে গেল, সেখানকার রাজাপাকসে সেখান থেকে পালিয়ে চলে গেল। তো তাদের যখন রাষ্ট্রপতি সেখান থেকে পালিয়ে গেল, তখন আমরা কি দেখলাম, যে পুরো দেশে হাহাকার শুরু হয়ে গেল,
না আছে খাদ্য, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, কিছুই নেই সেখানে মানুষের। দুধ নেই, ডিম নেই, চাল নেই, কলা নেই, কিছুই নেই। হ্যাঁ, সেখানে মানুষ সেখানে টাকা আছে, টাকা আছে, মানুষ বস্তা বস্তা টাকা নিয়ে যাচ্ছে শুধু শুধু সেখানে হয়তো 1 কেজি হয়তো সেখানে মুরগির মাংস কেনার জন্য, 1 কেজি হয়তো দুধ নেবে বলে সেখানে ঘাড়ে করে তারা ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছে, কারণ ওই টাকার কোনো মূল্য নেই তাদের কাছে। টাকা তো তখন এটা জাস্ট কাগজ হয়ে গেছে। তো সম্পদ তাদের দেশ থেকে তার মানে অনেক নষ্ট হয়ে গেছে বা তারা ক্ষতির মুখে পড়েছে। তাহলে সম্পদ দিয়ে সম্পদ তারা কিনতে পারছে না এখন আর, কারণ সম্পদ তাদের নেই। 1 কিলো দুধের সমান সম্পদ তোমাকে দিতে হবে, তবেই গিয়ে তুমি 1 কিলো দুধ পাবে, বা 1 লিটার দুধ পাবে। তো 1 লিটার দুধ তোমাকে যদি নিতে হয়, তাহলে ওই 1 লিটার দুধের সমান মূল্যের তোমাকে সেখানে কিছু সম্পদ দিতে হবে। তা যেহেতু তুমি সেটা দিতে পারছো না, তাহলে তোমাকে কি করতে হবে? অনেকগুলো দিতে হবে তোমাকে। তো ওই অনেকগুলোকে দেওয়ার জন্য এখন অনেকগুলো টাকা পাহাড়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে তারা সেটাকে কেনার জন্য। সো আলটিমেটলি আমরা কি দেখলাম? আলটিমেটলি আমরা দেখলাম যে সেখানে জনগণের ব্যবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তাহলে প্রপার ম্যানেজমেন্ট ছিল না, মিসম্যানেজমেন্ট হয়েছে বলে এগুলো হয়েছে বিজনেসের মধ্যে বা সেখানে তাদের ইকোনমিক ট্রানজাকশনের মধ্যে। তো আফটারঅল আমরা দেখেছি যে সেখানে কি হচ্ছে, যে এগুলো বড় রকম ভাবে কিন্তু ক্ষতি করছে, বড় রকম ভাবে তাদের এখানকার ইন্ডিভিজুয়ালস যে লাইভলিহুড, জীবনযাপন, সেটাকে কিন্তু ব্যাহত করেছে। তো এখন গ্লোবাল ইনস্টিটিউশনস গুলো এসে বলার চেষ্টা করে যে নতুন একটা নিও কনস্টিটিউশনালিজমের একটা আইডিয়া তারাকে এমার্জ করার চেষ্টা করেছে, বলার চেষ্টা করেছে যে গ্লোবাল লেভেলে একটা কনস্টিটিউশন উঠে আসবে, যেখানে কি হবে যে, বা ন্যাশনাল লেভেলে ওই কনস্টিটিউশন আসতে পারে। কনস্টিটিউশনটাকে নতুন করে মডিফাই করতে হবে। করে কি করতে হবে? WTO যেটা করছে সেটাকে অ্যাকনলেজ করতে হবে, IMF যেটা করছে সেটাকে অ্যাকনলেজ করতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা করছে সেটাকে অ্যাকনলেজ করতে হবে, ইউনাইটেড নেশনস যেটা করছে সেটা অ্যাকনলেজ করতে হবে, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো যেটা করছে সেগুলোকে অ্যাকনলেজ করতে হবে। তোমার সংবিধানের মধ্যে এই গ্লোবাল ইনস্টিটিউশনস গুলোকেও জায়গা দিতে হবে। এতদিন তুমি শুধু তোমার নিজের দেশের নাগরিক, নিজের দেশের নাগরিকের মূল্যবোধ, বিভিন্ন চাহিদা তাদের, সেগুলোকে মূল্য দিচ্ছিলে, কিন্তু তাদের উন্নতির জন্য বা তাদের নিজেদের বেটারমেন্টের জন্য এখন গ্লোবাল বা বাইরের ইনস্টিটিউশনস গুলো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তাহলে তোমাকে তোমার নিজের দেশের সংবিধানটাকে কি করতে হবে? এই গ্লোবাল ইনস্টিটিউশনস গুলোর আদলে পরিবর্তন করতে হবে। তো এই আইডিয়াটাই হয়ে গেল নিও কনস্টিটিউশনালিজমের আইডিয়া বা নিউ কনস্টিটিউশনালিজমের আইডিয়া। যে যখন নয়া সাংবিধানিকতাবাদের কথা বলা হচ্ছে, তখন গ্লোবালাইজেশনের আইডিয়াগুলো আসছে, লিবারালাইজেশনের আইডিয়া আসছে, যে বিশ্বের বড় বড় সেখানে অর্থনীতির দেশ, অর্থনীতি সম্পন্ন যে বা বিভিন্ন যে গ্লোবাল ইনস্টিটিউশনসগুলো আছে, তাদের যে নিয়ম কানুনগুলো, সেই নিয়ম কানুনগুলোর সঙ্গে মান্যতা দিয়ে তোমাকে তোমার দেশের সংবিধানকেও সেখানে কিন্তু অ্যাকোমোডেটিভ করতে হবে। তোমাকে সেখানেও কিন্তু সেটাকে অ্যাডাপ্টেবল করতে হবে। যদি করতে পারো, তবেই গিয়ে সেখানে কি হবে না, এই অ্যাট দিস প্রেজেন্ট সিচুয়েশন বা গ্লোবাল কনটেক্সট বলতে পারি, যে এখন তো আমরা গ্লোবালাইজেশনের যুগে বসবাস করছি। সো গ্লোবাল কনটেক্সটে তুমি কিন্তু তোমার দেশের জনগণের রাইটস, জনগণের লিবার্টি এনশিওর করতে পারবে, আদারওয়াইজ পারবে না। সো এই নতুন আইডিয়াগুলো যখন এখানে ঢুকে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ইনস্টিটিউশনের আইডিয়াগুলোও যখন এখানে ঢুকে যাচ্ছে, তখন সেটা নিও কনস্টিটিউশনালিজমের আইডিয়া হিসেবে এমার্জ করছে। সো এগুলোও আমরা কিন্তু এখানে পরিষ্কারভাবে বুঝতে পারবো। একটা টেবিল এখানে করে দিয়েছি, আমি আর ডিটেলসে যাচ্ছি না, দেখে নিও, ভালো করে সুন্দর করে দেখে নিতে পারো, ছোট ছোট করে লিখে দেওয়া হয়েছে, ভালো করে তোমরা বুঝতে পারবে। লাস্ট এখানে প্যারাগ্রাফে চলে আসো যে কারা কি বই লিখেছে। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কারা কি বই লিখেছে। তো এখানে মানে এই যাদের নামগুলো জিজ্ঞেস করে PYQ-তে, তাদেরগুলোই তুলে দিয়েছি, খুব সুন্দর করে দেখো। এখানে গুরুত্বপূর্ণ নাম, সবার আগে এটা দেখে নাও, এই নামটা। গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে যেমন হচ্ছে এই নামটা, কোথায় গেল? আচ্ছা, দান্তে জার্মের নাম তো দিয়েছিলাম, হারিয়ে গেছে। আচ্ছা, পরে এডিট করে দিয়ে দেবো। এই যে এখানে দেখো যে কার্ল জে ফ্রেডরিক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ থিঙ্কার, যিনি হচ্ছেন মানে কি বলবো, যে এই কনস্টিটিউশনালিজমের আইডিয়াটিকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। যাই হোক, এনার উপরে আবার পরবর্তীকালে দান্তে জার্মিনো, জানো যে একটা গুরুত্বপূর্ণ নাম, পরীক্ষা একাধিকবার এসেছে। তো দান্তে জার্মিনো তোমরা জানবে যে এনার উপর একটা আর্টিকেল লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, দেখে নাও। নামই হচ্ছে যে কার্ল জে ফ্রেডরিক অন কনস্টিটিউশনালিজম অ্যান্ড দ্য গ্রেট ট্রানজিশনালিজম অ্যান্ড দ্য গ্রেট ট্র্যাডিশনস অফ পলিটিক্যাল থিওরি 1979। এরপরে আমরা এই যে কার্ল আছে দিয়েছি, তো এখানে কার্ল জে ফ্রেডরিকের একটা বই দেখবে, এখানে বেরিয়ে 2007 সাল নয়, এটা অন্য কিছু হবে, টাইম পিরিয়ডটা অনেক পুরোনো থিঙ্কার শুনি। তো কনস্টিটিউশনালিজম, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বলে একটা বই লিখেছেন, কনস্টিটিউশনালিজম, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা নতুন করে আবার পাবলিশ হয়েছে 2007 সালে, বাট এটা অনেক আগে পাবলিশ হয়েছিল। সো এই বইটা ভালো করে দেখে নাও, যে ইনি একটা বিখ্যাত নাম এই কনস্টিটিউশনালিজমের আলোচনায়।
এছাড়াও এখানে নিও কনস্টিটিউশনালিজমের যখন আলোচনা আসবে তখন তোমরা দেখতে পাবে যে এই স্টিফেন গিলের নামটা আসবে। নিউ কনস্টিটিউশনালিজম, ডেমোক্রেটাইজেশনস অ্যান্ড গ্লোবাল পলিটিক্যাল ইকোনমি 2007-এ এটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? ভালো করে দেখবে, এটা একটা বিখ্যাত তার একটা আর্টিকেল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, ঠিক আছে, যে এটা কিন্তু আসে। আর ফারিদ জাকারিয়ার নামটা তো অলরেডি বোধহয় নেটে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে দ্য ফিউচার অফ ফ্রিডম, দ্য ইলিবারাল ডেমোক্রেসি এট হোম অ্যান্ড অ্যাব্রড। তো শর্টে বোধহয় এটার নামই ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দিয়েছিল, আমি যদি ভুল না হই তাহলে। দ্য ফিউচার অফ ফ্রিডম, যে স্বাধীনতার ভবিষ্যৎ। তো এই নামে পাবলিশ হয়েছে তার একটা বই, যে কনস্টিটিউশনালিজমের উপর লেখা, যে ইলিবারাল ডেমোক্রেসি কিভাবে তৈরি হচ্ছে, যে কনস্টিটিউশনের ল্যাকের কারণে, দুর্বলতার কারণে উদারনৈতিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে কিন্তু তৈরি হচ্ছে। সো এবং সেটা পপুলিজমের যে এই যে এরা চলছে, সেই এরাকে বেস করেই সেটা কিন্তু ফাংশনস করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি চর্চা করেছেন। আমি একটা ভিডিও বোধহয় দেখছিলাম ওনার দুদিন আগে, কোনো একটা ইন্টারভিউ, দেখার সুযোগ হয়নি এখনো, দেখলাম যে ফারিদ জাকারিয়া, আমি ওটাকে সেভ টু ওয়াচ লেটার করে রেখেছি, হয়তো পরে কখনো সুযোগ পেলে দেখবো, সময়ের অভাব হয়ে গেছে এখন। সো ওটা দেখবো আমি। তো ফারিদ জাকারিয়া কিন্তু এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ থিঙ্কার্স। তো যাই হোক, এটা মাথায় রেখো। আর একজন থিঙ্কার্স হচ্ছেন, যেটা হচ্ছে জেমস রোনাল্ড পেনক এবং হচ্ছে ডেভিড জি স্মিথ, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্ট্রোডাকশনস 1964। সো এই কতগুলো বইগুলোর নাম মনে রেখো, এই নামগুলো থেকেই দেখবে জিজ্ঞেস করবে। এছাড়াও তোমরা জানো যে আম্বেদকরের নামটা হয়তো জিজ্ঞেস করতে পারে তোমাদের, কারণ একটা প্রমিনেন্ট নাম বলতে পারো তোমরা কনস্টিটিউশনালিজমের আলোচনায়। যেভাবে তিনি একটা পৃথিবীর সব থেকে কঠিন সংবিধান রচনা করার কাজ করেছেন, যে এত বড় ডাইভার্সিটির দেশ, সেটাকে ব্যালেন্স করতে গিয়ে তিনি যে নাকানি চোবানি খেয়েছেন, বা এক প্রকার তার যে কঠিনতার মুখে পড়তে হয়েছে, বা যে অসাধ্য সাধনের কাজ তিনি করেছেন, তো সেটা কিন্তু খুব সহজ নয়, বাট তিনি করেছেন। এবং তিনি তো জানোই যে তোমরা, আমি এর আগেও তোমাদের হয়তো বলেছি বিভিন্ন সময়, যে তিনি এই যে 1947-এ গিয়ে যে ড্রাফটিং কমিটির যে স্বাধীনতার পরে যে ড্রাফটিং কমিটির যে তিনি যে চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন, সংবিধান ফ্রেম করছেন, এবং এটাই যে তার প্রথমবার, তা কিন্তু নয়। এর আগেও তিনি ব্রিটিশদের হয়ে, ব্রিটিশ সরকারের হয়ে, অনেক সময় বিভিন্ন কমিটির কমিশনের হয়ে, বা বিভিন্ন সময় বিভিন্ন সরকারকে সুপারিশ করার জন্য তিনি বিভিন্ন সংবিধান রচনা করেছিলেন, যেগুলো হয়তো আলোচনার টেবিলে, যেটা হয়তো লাইটে আসেনি, বাট তিনি এই কাজগুলো করাতে ভীষণ মাহির ছিলেন, খুব ভালো কাজ করতেন এই সমস্ত বিষয়ে। যাই হোক, পরবর্তীকালেরই এগুলোকে অ্যাসেম্বল করে তিনি কনস্টিটিউশনের একটা আকার দিয়েছিলেন, যেটা আজ আমাদের কাছে একটা বড় দলিল হয়ে গেছে। যদিও বুঝতেই পারছো যে এত প্রবলেম আমাদের সোসাইটিতে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, তার মানে আমাদের কনস্টিটিউশনের একটা বড় ল্যাক রয়ে গেছে এখনো, বলে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা যাচ্ছে না। সো অফকোর্স আমরা যারা ইন্টেলেকচুয়ালস আছি, যারা আমরা এই পলিটিক্যাল ফিল্ডে চর্চা করছি, স্কলার্স আছি, অফকোর্স আমরা তাদেরকে নিয়ে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আগামী দিনে চর্চা করব, এবং চেষ্টা করব যাতে আরও বেশি করে ইনক্লুশনস ঘটানো যায়, মহিলারা যাতে তাদের নিজেদের ন্যায় বিচার পায়, এবং আরও যারা মার্জিনালাইজ সেকশনস আছে তারাও যাতে তাদের নিজেদের বেসিক রাইটসগুলো যাতে এনশিওর করতে পারে। সো সেদিকে আমাদের অফকোর্স নজর থাকবে, একাডেমিক্সের মধ্য দিয়েই আমরা সেটাকেও চেষ্টা করব। সো এই গেল মোটামুটিভাবে আমাদের আজকের আলোচনা, যেটা কনস্টিটিউশনালিজমের আলোচনা। এবার যদি এখান থেকে তোমাদের কিছু জানার থেকে, বোঝার থেকে, তোমরা কিন্তু প্রশ্নগুলো করতে হবে, এগুলো তোমরা প্রশ্নগুলো করতে পারো। বলো, কে বুঝতে পারোনি, কার বোঝার অসুবিধে হয়েছে? 23 জনকে আমি এখনো পর্যন্ত দেখছি, আরো অনেকে জয়েন করোনি, তার মানে তোমরা আজকে তো 30 হয়ে যাওয়ার কথা উচিত ছিল। দীপিকা দাস, ঠিক আছে, বলো জলদি। হ্যাঁ স্যার, ঠিক আছে। ময়ূরী কোনার, ঠিক আছে। স্যার আমি অনেক পরে জয়েন করেছি, আমাকে দেখতে হবে। আচ্ছা, আমি অনেক পরে থেকেই শুরু করেছি, আমি শুরু করেছি বোধহয় কটা 50-এ, 52-তে শুরু করেছি, 52-তে, 8টা বা 7টা 52। আমি প্রথমে করেছিলাম, তারপরে লেফট হয়ে গেছিলাম, তো আমাকে শুনতে হবে ভিডিওটা। ওকে, সায়ন্তন, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, বলো শুভম, কি বলছো? কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আর পার্লামেন্টারি সুপ্রিমেসি, ওইটা একটু বললে স্যার। কনস্টিটিউশনাল সুপ্রিমেসি মানে হচ্ছে যে কনস্টিটিউশন ইজ সুপ্রিম, কিন্তু কনস্টিটিউশনকে যেহেতু আবার বলা হয়েছে যে অ্যাডাপটিভ হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, তো স্বাভাবিকভাবেই এখানে আবার দেখা যায় যে পার্লামেন্ট এসে অনেক সময় তাকে কিন্তু সংশোধন করতে পারে। তো যেহেতু সংশোধন করতে পারে, তাহলে একটা প্রশ্ন তো এসে যায়, তাহলে কি কনস্টিটিউশনের ঊর্ধ্বে কি পার্লামেন্ট কি সুপ্রিম? তো যদিও প্রশ্নটা আমরা এইভাবে হয়তো ডিবেটটাকে দাঁড় করাতেই পারি, বাট উত্তরটা বারে বারে তারপরে এটাও দাঁড়াবে, যা উঠে আসবে যে না, আমরা তো কমপ্লিটলি পার্লামেন্ট তো সেটাকে বাতিল করার ক্ষমতা তার তো নেই, কনস্টিটিউশনকে রাতারাতি কমপ্লিটলি বাতিল করে দেবে সেটা নেই। অ্যাটলিস্ট
বিভিন্ন জাজমেন্ট, আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে যদি বলো তাহলে বিভিন্ন জাজমেন্ট আসার পর থেকে, বিশেষ করে বেসিক স্ট্রাকচারাল ডক্টরিন যেটা 1973-তে যেটা এসেছিল, তোমরা জানো যে কেশবানন্দী ভারতী কেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে যেটা এসেছিল, তো সেখানে সেটা আসার পর থেকে তোমরা জানো যে এখন আর কনস্টিটিউশনকে তুমি পুরোটাকেই বদল তো করতে পারবে না। সো একটা ডিবেটের প্রসঙ্গ থাকতেই পারে যে কনস্টিটিউশন সুপ্রিম না পার্লামেন্ট সুপ্রিম, কারণ পার্লামেন্ট তো সেই আবার কনস্টিটিউশন গিয়ে সংশোধন করার তার ক্ষমতা আছে, তাহলে কে সুপ্রিম? তো প্রশ্ন তুমি এবার করতেই পারো যে না তুমি বলতেই পারো যে পার্লামেন্ট সুপ্রিম, কিন্তু পার্লামেন্ট তারপরেও সুপ্রিম নয়, কারণ তার সেই ক্ষমতাটুকু নেই অ্যাটলিস্ট ইন্ডিয়ান কনটেক্সটে যে সে সংবিধানটিকে কমপ্লিটলি সেখানে ছুঁড়ে ফেলে দিতে পারবে। ও বেসিক্যালি ওই জায়গাটাকেই মনে রেখো, আর কিছু বোঝার দরকার নেই, এতটাই এনাফ। ঠিক আছে, ওকে দীপিকা নাথ, ঠিক আছে, ক্লিয়ার? ঝিলিক? হ্যাঁ স্যার ক্লিয়ার, এবার কোশ্চেন গুলো সলভ করতে হবে। হ্যাঁ। স্থাপিতা? হ্যাঁ স্যার ক্লিয়ার। আলিশা? স্যার ক্লিয়ার, কিন্তু একটা কোয়েশ্চেন ছিল আগের দিনের। হুম। স্যার আপনি আগের দিন বলেছিলেন ওই পার্টিলেস ডেমোক্রেসির কথাটা, ওটা এম এন রয় আর জয়প্রকাশ নারায়ণ থাকলে এম এন রয় করতে, তো ওখানে এম এন রয় করেছিলাম তো ওটা রং দেখাচ্ছে, জয়প্রকাশ নারায়ণটা ঠিক দেখাচ্ছে। দুটোই হবে, ঠিক আছে, ওটা ভুল করে ওরা কোয়েশ্চেন্স গুলো দিয়ে দেয়, ওরা জানে না, যারা কোয়েশ্চেন করে তারা নিজেরাই জানে না হয়তো। সো আমি ওটা কারেক্ট করে দিয়েছি পরে, ঠিক আছে, কারেক্ট করে দিয়েছি, ঠিক আছে স্যার। কারেক্ট করে দিয়েছি। আর বলো অঞ্জলি, ঠিক আছে, অঞ্জলি রাজাক, বুঝতে পারছো তো? অঞ্জলি রাজাক, অসুবিধা হচ্ছে না তো? মাইক অন করো। আচ্ছা, ওকে। অনিন্দিতা বিশ্বাস, ঠিক আছে, অনিন্দিতা, হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। আর আর কে আছো? তোমার নাম কি? তুমি তো নিজের নাম দাওনি, অন্য কিছু দিয়ে রেখেছো। হেলথ অ্যান্ড ফিজিক্যাল, কি নামটা ভুলছি তোমার, তুমি তো নতুন জয়েন। নুরশেদ আলম। হ্যাঁ নৌশেদ, বলো, তোমার বুঝতে অসুবিধা হয়েছে কিছু? না স্যার, আমার একটা কোয়ারি ছিল, ওই রেকর্ডেড ভিডিওগুলো আমি কোথায় পাবো? পেয়ে যাবে, সব পেয়ে যাবে। কালকে তোমাকে ফোন করবে, অফিস থেকে ফোন করে সব বুঝিয়ে দেবে, ঠিক আছে, ঠিক। সব বুঝিয়ে দেবে। আর এমনি আজকে বুঝতে অসুবিধা হয়নি তো? তুমি বললে না না না, ইংলিশে একটু দুর্বলতা আছে, তো আমি তো ইংলিশটাকেই বাংলা করে বুঝিয়ে দিলাম। আমি চাইছি ইংলিশে পুরো ক্লাস করান। হ্যাঁ, মানে ওই চ্যালেঞ্জটা নাও, কারণ তোমার মানে যেহেতু তুমি স্কুলে পড়াচ্ছ, তোমার তো আর না পাওয়ার তো কিছু নেই, মানে তোমার অ্যাটলিস্ট একটা আশ্রয় আছে, পার্মানেন্ট টিচার হিসেবে স্কুলে পড়াচ্ছ, তোমার আশ্রয় আছে, কাজে একটা চ্যালেঞ্জ নেই, ইংরেজিটাকে একটুখানি শেখার চেষ্টা করো, দেখো তৈরি হয়ে যাবে। বাকি সময়ের উপর ছেড়ে দাও, দেখবে তোমার সিলেবাসটাও শেষ হতে যাবে, তুমিও ইংরেজিতে তৈরি হয়ে যাবে। এখানে যেমন বাকিদের আর অসুবিধা হচ্ছে না, ঠিক সেটাই তোমার জন্য হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বলো যে সোহিনী কি বলছো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি যে আপনি বলেন যে কনস্টিটিউশনালিজমে কোন রকম মানে না পার্টি সিস্টেম থাকবে না, কিন্তু রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট থাকবে তো পার্লামেন্টে। হ্যাঁ, কিন্তু রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট মানে আমরা যাকে রিপ্রেজেন্টেটিভ মানে রিপ্রেজেন্ট হিসেবে পাঠাবো তারা তো পার্টি থেকেই উঠে আসবে। না, নট নেসেসারি। আমাদের সব মেম্বাররা কি পার্টি থেকে যায়? অনেক নির্দলীয় প্রার্থী যায়, কারণ তার কোনো দলেই থাকে না, তারা নির্দল, তারা গিয়ে তারা গিয়ে নির্দল হয়ে তারা সেখানে যাচ্ছে। নির্দল, তারা কোনো দলেই বিলং করে না, তো হতে পারে, বুঝতে পেরেছো তো? নেসেসারি নয় সেটা। এবং আমাদের সংবিধানের একটা বড় দুর্বলতাও হচ্ছে, এটা ছিল 1985 পর্যন্ত ছিল, সেটা হচ্ছে কি যে আমাদের সংবিধানে কোথাও পার্টি শব্দটিকে ব্যবহার করা হয়নি, একটা বড় দুর্বলতা ছিল আমাদের। 1985-এ গিয়ে কততম সংবিধান সংশোধন, এটা ভুলছি, সংবিধান সংশোধন সম্ভবত 84 কথা হবে নাকি, না 84 না, 86তম সংবিধান, 84 তো হবে না, 2002 সালে 86তম যদি হয়, তাহলে এটা মোটামুটি বোধহয় 69 টাইমস বোধহয় সম্ভবত হবে, তাই না? 69 বোধহয় বা 79 এরকম কিছু একটা হবে। তো সেখানে আমরা কি দেখলাম যে অ্যান্টি ডিফেকশন ল 1985 হলে হ্যাঁ 52nd অ্যামেন্ডমেন্ট, কত 52nd 52তম। তো অ্যান্টি ডিফেকশন ল সেখানে নিয়ে আসলো সরকার, তাই না? অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আসার মধ্যে দিয়ে কি করলো যে এইভাবে যে তখন সেই সময় একটা খুব টার্মিনোলজি খুব ফেমাস হয়েছিল, আয়ারাম গায়ারাম, আয়ারাম, মানে রাম একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে, এই দল ওই দল করছে, আর এই দল ওই দল উনি করাতে সরকার গড়ছে আর ভাঙছে, সরকার গড়ছে আর পড়ছে, এই চলছে, উত্থান পতন চলছে। মানে
মানে ওই সময় ওনার বিশাল দাম বেড়ে গেছে, যে একজন লোক যেদিকে যাবে সেদিকেই সরকার গঠন হবে, কাইন্ড অফ ওই ধরনের। তো এগুলো সেই সময় রাজনীতিতে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটিয়েছিল, এখনো হচ্ছে, তোমরা দেখছো এগুলো। ওপেন টিভিতে এসে দল ত্যাগ করছে, তারপরে স্পিকার বলছে তার কাছে নাকি কোনো প্রমাণই নেই। এগুলো কতগুলো গণতন্ত্রের প্রহসন হয়ে গেছে। এগুলো লিমিটেশনস আমাদের সংবিধানে, যে এখনো টিভি যেমন দল, রাজনৈতিক দলকে যেমন কনসিডার করতো না, তেমনি টিভিতে কিছু দেখানো হলে সেটাকে তারা কনসিডার করছে না। কাগজটিকেই তারা কনসিডার করবে, কিন্তু টিভির ফুটেজ তারা কনসিডার করবে না। কিন্তু টিভিতে এসে প্রচার করে, বড় করে ক্যাম্পেইন করে, বড় করে সেখানে সভা করে, দল ত্যাগ করিয়ে সেখানে দেখবে রাজনৈতিক দলগুলো তার ফায়দা লুটে নিল। কিন্তু লিগালি সেখানে কিন্তু দেখা যাবে, বা কনস্টিটিউশনালি সেটা এক প্রকার ধোঁকা, গণতন্ত্রকে ধোঁকা দেওয়া হলো। এগুলো চলছে, দেখতে পাচ্ছ। যে দেখলে মুকুল রয় জয়েন করে গেল পার্টিতে, স্পিকারকে গিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কেন এই ইনিশিয়েটিভ নিচ্ছেন, স্পিকার বলছে আমার কাছে তো কোনো প্রমাণ নেই। অথচ গোটা ভারতবর্ষের মানুষ দেখে নিল, পৃথিবীর মানুষ দেখে নিল, মুকুল রয় সেখানে কিন্তু জয়েন করলো। এবং শুধু মুকুল রয় নয়, অন্য রাজনৈতিক দলগুলো থেকেও এই জিনিসটাই হয়েছে, একই জিনিস হয়েছে সেখানে। সো সমস্ত রাজনীতিতে এই দলগুলো এটা করছে, এক প্রকার গণতন্ত্রের প্রহসন বানিয়ে রেখে দিয়েছে এরা। তো এগুলো আমাদের সংবিধানের দুর্বলতার কারণেই হয়েছে, যে এই জায়গাগুলো সংবিধান মেজার করে না। এবং বুঝতেই পারছো যে এখানে সংবিধান তখনই এগুলোকে গিয়ে হয়তো কনসিডার করবে যখন থার্ড কোনো, হয়তো যেটা উনি কালকে বলছিলেন যোগেন্দ্র যাদব, যে আমাদের একটা দেশে গণতান্ত্রিক এই পরিকাঠামোতে একটা বড় লিমিটেশনস হয়ে উঠে এসেছে, যে অত্যধিক বেশি আমরা ডেমোক্রেটিক হয়েছে, যেটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন্স মার্ক রয়েছে। কোথাও গিয়ে আমাদের এখানে রিপাবলিককে প্র্যাকটিস করা দরকার, রিপাবলিককে আবার এমার্জ করা দরকার, বা রিপাবলিকের আইডিয়ার মধ্যে, যেখানে রিপাবলিক বলতে নাগরিকের কথা বলা হচ্ছে, এবং সেই নাগরিক হচ্ছে স্বাধীন নাগরিক। সেই নাগরিক কোনো রাজনৈতিক দলের আনুগত্যশীলতার বা সরকারি কোনো পৃষ্ঠপোষকতার নাগরিক নয়, সেই নাগরিক কমপ্লিটলি শিরদাঁড়া সোজা করে থাকা নাগরিক। তো সেই নাগরিক সমাজের উত্থানের প্রয়োজন আছে, যেটা আমাদের দেশে বড্ড অভাব। ফলে এই প্রবলেমগুলো সলভ হচ্ছে, আয়ারাম গায়ারাম এখনো চলছে। সো এগুলো আমাদের কতগুলো বাস্তব, কতগুলো উদাহরণ বলতে পারো, এই আর কি। কি প্রসঙ্গে বলছিলাম, নিজেই গুলিয়ে ফেললাম, কি নিয়ে বলতে শুরু করেছি? অ্যান্টি ডিফেকশন ল 52 অ্যামেন্ডমেন্ট যেটা। হ্যাঁ হ্যাঁ, বলো শুভম কি বলছো? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, কেমন হবে জানি না স্যার, একটা ভাবনা এলো স্যার। বলছি আমাদের কনস্টিটিউশন এই যে রাইট টু সে লাইফের যে সে কনসেপ্টটা দেওয়া আছে, মানে যেটা আমাদের মৌলিক অধিকার দেওয়া আছে স্যার, আমি বলতে চাইছি যে মানে এই করোনার সময় যেরকম সে যারা ডাক্তার ছিল বা যারা হেলথ কর্মী ছিল, সেই সময় স্যার একটা মানে করোনা তো এমন ছিল যে মানে ওদের পাশে গেলে বা একটা মানে ওদের যদি কোনো সংস্পর্শে আসে তো একটা মানে মৃত্যুর বা একটা ভয় আতঙ্ক একটা ছিল, তার জন্য আমাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তো এই জায়গাতে সে ডাক্তার বা হেলথ কর্মীরা যারা ফিল্ডে গিয়ে কাজ করেছে, যেসব কর্মীরা হেলথ ছাড়াও যেসব কর্মীরা, স্যার ওটা তো স্টেট তো তাদেরকে করেছে, বাধ্য করেছে যে তুমি গিয়ে ওইখানে ওইসব কাজগুলো করতে। তো ওদের সে লাইফ টু লাইফে মানে রাইট টু লাইফের সে ওদের কি হলো? ওরা তো সেই বিপদে পড়ে গেল, স্টেট তো তাদেরকে সেই মানে ওই ধারণা থেকে মানে মানে ওদেরকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তো এই জায়গাটা সে মানে ধারণা কোথায় যায়নি মৃত্যুর দিকে। এখন তোমাদের সবসময় একটা কথা বলি, যে সবসময় দেখবে যে কোনো আইডিয়ার, যে কোনো আইডিওলজির দেখবে প্রদীপের তলাটা অন্ধকারই থাকে। যে আলো দেওয়ার চেষ্টা করছে তার দেখবে নিচটা দেখবে অন্ধকারই থাকে, ঠিক আছে? তার নিচটা অন্ধকারই থাকে। এটা কতগুলো এটা সার্বিক সত্য, তুমি ইগনোর করতে পারবে না। হ্যাঁ, আমরা কেউ চাই না সেটা হোক, কিন্তু তুমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মানে আদর্শ মানে তুমি থিওরিটিক্যালি তুমি এটাকে বলবে যে না এটা না হওয়াই ভালো, তুমি যেমন বললে, কিন্তু কথাটা হচ্ছে যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তুমি দেখবে যে এটা বাস্তবতা, তুমি কখনো এটাকে ইগনোর করতে পারবে না। ওরা যখন জয়েন করেছিল এক প্রকার, তখন তাদেরকে ওরা সার্ভিস দেওয়ার জন্য জয়েন করেছে। সে তাদেরকে এখানে ফ্রন্ট লাইন ওয়ার্কার বলা হয়, যে সামনে সারিতে সে থাকবে। মৃত্যু যদি আসে তাহলে তাকেই আগে মৃত্যু ছোবে, তারপরে অন্য কাউকে ছোবে, তার পেশেন্টকে ছোবে। তো ওই প্রতিজ্ঞাগুলো তাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয়, সবাইকে নয়। যদিও আমি দেখেছি কিছু কিছু সেখানে তাদেরকে এগুলো করানো হয় না, তারপরেও করানো হয়েছে। বাট ক্রাইসিসের সিচুয়েশনে কিছু করার থাকে না জেনারেলি, কাউকে না কাউকে তো তখন সামনে এসে তখন সেই ঢাল হয়ে দাঁড়াতে হবে। তো যাই হোক, ডাক্তারের যদি কথা বলো, তার ডাক্তারদেরকে ওই প্রমিসটা করতেই হয় শুরুতেই, যে তিনি মানে তার যথাসাধ্য চেষ্টা করবেন তিনি রুগীটাকে বাঁচানোর। তো সেই রুগীটাকে বাঁচাতে গিয়ে যদি সে এখন যে নিজেই যদি রোগের শিকার হয়, তাহলে সেটা কিন্তু তার ওই শপথের সঙ্গেই সে সেটা গ্রহণ করেছিল। যেদিন শপথ নিয়েছিল সেদিনই সে গ্রহণ করেছে। তো এই কিছু কিছু কাজ থাকে যেগুলোকে তুমি কিন্তু ইগনোর করতে পারবে না। যেমন এই কারণে আমাদেরকে প্লেটোকে কতগুলো কন্ট্রিবিউশন দিতে হবে। প্লেটো যেই কারণে তিনি
কিছু কিছু সেকশনসকে বলিদান দিয়েছিলেন, যেমন মহিলাদেরকে বলিদান দিয়েছিলেন সেই সময় তিনি, মনে করে দেখো, যে প্রস্টিটিউশনের পেশায় তিনি তাদেরকে নামিয়ে বা রাষ্ট্রের জন্য তিনি তাদেরকে তাদের অধিকারগুলোকে নস্যাৎ করে দিয়ে তাদেরকে প্রস্টিটিউট বানিয়ে দিলেন এক প্রকার, যে তাদের সেখানে শরীর নাকি এক প্রকার সেখানে শাসক শ্রেণীর বা ওই রুরাল ক্লাস কি বলবো যে রুলিং ক্লাসের সেখানে এক প্রকার কি হবে যে একটা ভোগের একটা মাধ্যম হয়ে দাঁড়াবে, ভোগের একটা বস্তু হয়ে দাঁড়াবে, বা তাদের যে সন্তান যদি সেই জায়গায় জন্মগ্রহণ করে তার সেই সন্তানগুলো সেখানে রাষ্ট্রের সন্তান বলে বিবেচিত হবে। তো এগুলো তো এক প্রকার কোথাও গিয়ে মহিলার অধিকারকে ইগনোর করা, বা অভিজাত যে যাদেরকে আমি শাসক বলেছিলেন তিনি তাদেরকে তো ইগনোর করা। তো যে কোনো শাসন ব্যবস্থাটি তুমি নাম করো না কেন, সেটা আদর্শবাদী হোক, সেটা গণতান্ত্রিক হোক, সেটা যে কোনো নামই হোক না কেন, কিছু মানুষকে কিন্তু ঢাল হয়ে দাঁড়াতে হয়। এবং সরকার মানে সমস্ত থিওরিজ গুলোকে একদিকে রেখে এই বাস্তবতাটাকে অন্যদিকে রেখে কিন্তু তখন ডিসিশনস গুলো নেয়। তো আমাদের দেশের সরকার নয়, শুধু গোটা বিশ্বের সমস্ত দেশের সরকারই এটা করে। তো তুমি এটাতে কেন যাবে? তুমি এর কথা ভাবো, যখন 1971-এ যখন যুদ্ধ লাগলো, আমার এক ইয়ে ছিল, নানু মানে হচ্ছে যে গ্র্যান্ডফাদার, তো উনি তখন একদিন গল্প প্রসঙ্গে বলছেন যে উনি পালিয়ে বেড়াচ্ছিলেন। কেন পালিয়ে বেড়াচ্ছিলেন 1971-এ? পালিয়ে বেড়াচ্ছিলেন উনি ওই গিয়ে জঙ্গলে লুকিয়ে থাকতো, তারপরে গিয়ে সেখানে হচ্ছে বস্তার ভেতরে ঢুকে থাকতো। কেন এগুলো করতো? না ভয়ে করতো। কি বলছো বলো? আমার একজন গ্র্যান্ডফাদার তো শহীদই হয়েছিলেন, সো বুঝতেই পারছো। তো সেই সময় হচ্ছে দেশকে আক্রমণ করতে আসছে ইউথরা যদি এখন বলে যে আমি যুদ্ধ করতে যাব না, বেল্লালের নানা তো যদি এখন বলে যে যুদ্ধ করতে যাব না, তাহলে দেশটাকে বাঁচাবে কে? তো তাদেরকে ওই ট্রেনিংটাই দেওয়া হয় যে তুমি কিন্তু দেশের জন্য জীবন দিয়ে দেবে। তো কাউকে না কাউকে সেই আত্মত্যাগ, সেই বলিদানটা দিতে হয়। তুমি সবার জন্য এখানে ডেমোক্রেসিকে ইনশিওর করতে পারবে না। তো ডেমোক্রেসির এগুলোই কতগুলো লুপ হোলস, সে সকলের জন্য সেখানে বলে তো সকলেরই কথা, কিন্তু আসলে সকলের জন্য সেটা নয় এবং কোনো আদর্শই নয়। গণতন্ত্র হয়তো একটুখানি সেখানে বড় করে বলার চেষ্টা করে, বাট আদতে এখানে কোনো সিস্টেমই নয়। গণতন্ত্র এখন নতুন আইডিয়া হিসেবে আমরা খুব সেটা মোহমুগ্ধ হই সেটার দিকে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা আগেকার আইডিয়াগুলোর থেকে যে খুব বেশি ভিন্ন আমি তা বলবো না। এখানে হয়তো মানুষকে কথা বলার সুযোগ দিয়েছে, মানুষকে হয়তো সেখানে তার চয়েসের অধিকার দিয়েছে, কিন্তু সেই চয়েসটাও যখন হিস্টোরিক্যালি ডিসাইড করা হচ্ছে না, মানে চয়েসটার সাথে যখন ইতিহাসের একটা বড় লিঙ্ক আছে, তখন দেখা যাচ্ছে সেটাও তাকে ব্যাকওয়ার্ডই করে রাখছে আলটিমেটলি তার চয়েসটা। বিহেভিয়ারালিজম পড়াতে গিয়ে বলেছিলাম না, বিহেভিয়ারালিজম যে কেন বিহেভিয়ারালিজম থেকে পোস্ট বিহেভিয়ারালিজমের রিভলিউশন চলে, সব বলেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। যে গণতন্ত্র এক প্রকার এখানে তাহলে কি করেছে, যে তারা শোষণের জন্য এটাকে দেওয়া হয়েছে। তো কোনো একটা ক্লাস, কোনো একটা গ্রুপ, তারা এটাকে শোষণের মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করতে চাইছে। তবে একটা লাভের বিষয় এটাই যে এখানে কোনো একটা স্টেটিক, একটা নির্ধারিত কোনো একটা বডি নেই যেটা যুগ যুগ ধরে ওরাই পাওয়ারটাকে এনজয় করে যাচ্ছে। এই গণতন্ত্রকে মানুষ যে কারণে পছন্দ করে, সেটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এটা চেয়ার খেলার মতো, অনেকটা চেয়ার খেলার মতো, যে বা জুয়া খেলার মতো খানিকটা বলতে পারো। যে জুয়াতে তুমি একবার জিতবে, এটা ঠিক, পরের বার তুমি হেরেও যাবে, পরের বার তুমি যখন হেরে যাবে আবার তুমি যদি বাজি রাখো সেখানে, আবার তুমি জেতারও সম্ভাবনা তোমার আছে। তো এটা হচ্ছে ডেমোক্রেসিটা একটা জুয়ার বাজির মতো খানিকটা, হ্যাঁ, জুয়ার বাজির মতো, যে তোমার ফোর্স যদি থাকে তাহলে তুমি জিতবে, আবার তোমার এটাও হতে পারে যে তুমি পরাস্তও হতে পারো সেখানে। তো এই জুয়ার বাজির মতো হচ্ছে ডেমোক্রেসি। কিন্তু আদতে হচ্ছে কি, সমস্ত সিস্টেমেই এটা থাকে যে কাউকে সেখানে দায়িত্বটা নিতে হয়। গান্ধীজিও তখন তার রাম রাজ্যের কথা বলছেন, তখন তিনি বললেন যে আন্দোলন করার অধিকার তিনি কতগুলো মানুষকে দিলেন না। কাদেরকে তিনি দিলেন? বলছে আন্দোলন করতে পারবে না এরা, কোনো মতে উচিত নয়, দেব না আমরা আন্দোলন। মানে উনি বলছেন যে এটা নৈতিকভাবে ঠিক নয় এগুলো। কাকে তিনি আন্দোলন করার অধিকার দেবে না? তিনি বলছেন আমি আন্দোলন করার অধিকার দেব না যারা হচ্ছে সমাজসেবার কাজ করে, যারা হচ্ছে সকালবেলা এসে রাস্তা ঝাড় দেয়, যারা হচ্ছে বাড়ি থেকে এসে এখানে নোংরা আবর্জনা নিয়ে গিয়ে সেটা ডাস্টবিনে গিয়ে ফেলছে, ভাগাড়ে গিয়ে ফেলছে, ওই সমস্ত কর্মীদেরকে তিনি কিন্তু আন্দোলন করার অধিকার দেবেন না। তিনি আন্দোলন করার অধিকার দেবেন না ডাক্তারদেরকে, দেবেন না আন্দোলন, কারণ এগুলো হচ্ছে ফ্রন্ট লাইন ওয়ার্কার বলা হয় এদেরকে। যে এরা যদি নিজেদের দায়িত্ব থেকে এরা যদি সরে যায় তাহলে পুরো সমাজটাই ভেঙে পড়বে। তো যে কোনো আদর্শ সমাজ ব্যবস্থা বলো, যে কোনো আইডিওলজির কথা বলো, কিছু মানুষকে তাকে বলিদান দিতে হয়। যখন ইন্দো পাকিস্তান যুদ্ধ হচ্ছে, যখন ইন্দো চায়না যুদ্ধ হয়েছে 1962-তে,
তখন আমরা তো দেখেছি যে সেখানে আমাদের সৈন্যরা হাতে বোম নিয়ে যাচ্ছে, বোম সামনে থেকে আসছে, কিন্তু তারা তারপরেও কিন্তু গর্বের সাথে সেখানে গিয়ে চলে যাচ্ছে যে তারা সেখানে গিয়ে বোম খেয়ে মরে যাবে, কিন্তু তারপরও সেখানে দেশকে সেখানে কিন্তু কবজা করতে দেবে না অন্য কোনো শত্রুকে, বিদেশি শত্রুকে, তাই না? সো সেখানেই দেখবে এই জাতীয়তাবাদের এই মন্ত্রগুলো সেখানে ফাংশনস করে। তো সমস্ত আইডিওলজিসগুলোর মধ্যে এই কারণে জাতীয়তাবাদ একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট, যে জাতীয়তাবাদী নেশা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। নেশা, সেটা এখন কোনো নেশা ভালো, কোনো নেশা আবার খারাপ। তো নেশা, জাতীয়তাবাদী নেশা, সেটা যদি এখন ওই ধরো যে ওই শিবরাত্রির ভাঙ যদি হয় তাহলে সেটা ভালো, আর যদি সেটা যদি ওই পাড়ার যদি হাঁড়িয়া হয় বা চুল্লু হয় বা গাঁজা হয় তাহলে তো সেটা খারাপ খানিকটা। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে জাতীয়তাবাদ একটা নেশার মতো, যে তুমি কোন পারপাসে নেশাটিকে ব্যবহার করছো সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তো প্রত্যেকটা আইডিওলজির সঙ্গে ন্যাশনালিজমের আইডিয়াটিকে নেশা হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে মানুষ নেশার বশ হতে, নেশায় পড়ে গিয়ে ওই কাজগুলো করে। তো দেখবে শুধু তো ওই জোর করে সরকার ঠেলে দিয়েছে এটা তো বাস্তব সত্য নয়, অনেক স্বেচ্ছায় অনেক মানুষ এসে কাজ করেছে। আমি কাজ করেছি সেই সময় প্রচুর। আমি এখান থেকে মিটিং করতে গেছিলাম, আমি তখন আম আদমি পার্টির হয়ে খুব ভালো কাজ করছিলাম সেই সময়, মানে আমার যেহেতু ইয়ের কাজ ছিল, মানে পিএইচডির যেহেতু আমার সেখানে মানে কি বলবো, যে পলিটিক্যাল পার্টির সঙ্গে কাজ করতে পারলে, ইন্টার্নশিপ করলে আমার খুব ভালো কাজ হতো, মানে ভালো পিএইচডিটা খুব ভালো হবে, এই কারণে আমি সেখানে ঢুকেছিলাম। তাদের কাজ করতে করতে কখন যে তাদের সিস্টেমে এত অনেক গভীরে চলে গেছিলাম যে দিল্লিতে বসেও তাদের জেনারেল সেক্রেটারির সাথে মিটিং করেছি, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছি, অনেক দায়িত্ব পালন করতাম। তো ওগুলোই আজকে এই যে তোমাদের এত ভালো করে হয়তো পড়াতে পারি, বা যতটাই পারি আমি পলিটিক্যাল আইডিয়াগুলো এতটা ক্ল্যারিটি দিতে পারি, তার অন্যতম কারণ হচ্ছে যে সেই সময় আমার আম আদমি পার্টিতে কাজ করা, এই অভিজ্ঞতাগুলো, এবং কিছুটা টিএমসির সঙ্গেও কাজ করা, এগুলোর অভিজ্ঞতাগুলো আজকে কিন্তু এখানে কাজে লেগেছে। তো যাই হোক, সেই সময় আমি কিন্তু মালদাতে গিয়ে সেই সময় কিন্তু আমিও গেছি, মানে কেউ যখন বেরোচ্ছে না বাড়ি থেকে তখন আমি কিন্তু একাই দায়িত্ব নিয়ে সেখানে গিয়ে মিটিং করে এসেছি। সো কোথাও গিয়ে সোশ্যাল সার্ভিসই বলে, পলিটিক্সটাকে জানো তোমরা, সোশ্যাল সার্ভিসই বলা হয়। তো এই সোশ্যাল সার্ভিসগুলো তো তার মানে স্ব ইচ্ছাই দিয়েছি। তো মমতা ব্যানার্জি যেমন রাস্তায় বেরিয়ে সেখানে দাগ কেটে কেটে দিচ্ছিলেন, যে মমতা ব্যানার্জিকে আমরা দিনরাত গালি দিই, সেই মমতা ব্যানার্জি দেখবে সেখানে রাস্তায় বেরিয়ে দাগ কেটে কেটে দিচ্ছে সেখানে, যে এখানে তুমি দাঁড়াবে, তারপরে সেখানে আর একটা মানুষ দাঁড়াবে 2 হাত পর দূরে, এইভাবে তারপর একে একে আসবে এবং তারা সেখানে রেশন ডিস্ট্রিবিউট করবে। তো সেই মমতা ব্যানার্জি, যাকে আমরা হয়তো পাওয়ার হাঙ্গ্রি বলি, লোভী বলি, কিন্তু তারাও কিন্তু এই কাজগুলো নিজেদের জীবন বাজি রেখেও কিন্তু করেছে। তো কখনোই এগুলো কিন্তু মানে আমরা বলতে পারি না যে শুধুমাত্র জোর করেছে সরকার। মানুষের সেবা ইচ্ছাই করে, এবং সেই ইচ্ছাটা কোথা থেকে তার জাগে, তার জাতীয়তাবোধ থেকে জাগে, যে আমার জাতির, আমার গোষ্ঠীর একটা মানুষ মারা যাবে না খেতে পেয়ে, এটা হতে পারে, চলো আমি গিয়ে খাওয়াটা দিয়ে আসি, করেছে অনেকে। এগুলোই হচ্ছে, সব স্বইচ্ছায় করে, জোর করে করে তা নয়। তো যাই হোক, এই ন্যাশনালিজমের আইডিয়াগুলো তাদেরকে এগুলো করতে বাধ্য করে। আর তার থেকে বড় কথা, মনুষ্যত্ব বলে তো কিছু একটা আছে। বুঝতে পেরেছো শোভন, শুভম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার, ভালো করে বুঝাবেন স্যার। এই আর বলো, আর কে আছো? ময়ূরাক্ষী কর্মকার, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, আসি। হ্যাঁ স্যার, বুঝি। ওকে, আর কে আছো? ময়ূরী সরকার, বোঝা গেছে? বুঝেছি স্যার। আচ্ছা, অসুবিধা হয়নি তো? অসুবিধা হলে বলবে, হ্যাঁ? না স্যার, ব্যালেন্স করতে পারছো তো? ব্যালেন্স করতে পারছো? হ্যাঁ স্যার, একটু স্যার প্রবলেম হচ্ছে, কারণ এখন স্যার মানে টানা কলেজ চলছে তো, বুঝতে পেরেছি। সে সকাল 11টা থেকে এখন 4টে 4:30 অব্দি চলছে, এসে আপনার ক্লাস করতে বসে যেতে হয়, তো একটু স্যার প্রবলেম হয়। তুমি দেখো, তোমার ফার্স্ট সেমিস্টারটা শেষ হয়ে গেলে তখন আবার দেখবে যে এগুলো যেহেতু তখন আবার কমন আচ্ছা, হয়ে যাবে। প্রতিদিন ওরকম ব্যাপার না, বাট মেজরিটিতে মানে এরকম 4-5 ঘন্টা না টানা ক্লাস হলে একটু মানে। বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। আর ঠিক আছে। আর কে আছো? রিতম, পূর্ণমিকার বোঝা গেল? আমি এর আগের দিন যেদিন পড়িয়েছিলাম সেদিন ছিলে তুমি? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, রিতমা বোঝা গেছে? রিতমা চ্যাটার্জি? হ্যাঁ স্যার। ওকে, অসুবিধা হয়নি তো? মন খুলে বলো, না স্যার। অসুবিধা হলেও বলতে পারো, অসুবিধা নেই, এখানে সব শুনি। ওকে, সাগর ঠিক আছে? সায়ন্তন ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। শ্রেয়া ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। তুই বুঝতে পেরেছিস? অসুবিধা নেই তো?
দেখি আমি ধরবো তোকে পড়া। তিয়াশা, বাসু, হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। তুমি তো এটা করেছিলে না টিএসআই ক্লাসটা আগে যেদিন পড়িয়েছিলাম? হ্যাঁ স্যার আমি ছিলাম। ওকে ওকে ফাইন, ঠিক আছে। তাহলে কি আজকে কি নতুন কিছু জানতে পারলে তিয়াশা, নাকি কি মনে হলো যে আগেকার গুলোই রিপিট হলো? কি নতুন কি পেলে? স্যার আগে আরো ব্রিফলি এটার ব্যাপারে আপনি বলেছিলেন, এখন আরো কোন ওয়ার কিসে লিড করেছে, কোন থিঙ্কার কি প্রপোজ করেছেন, তো সেটা একটু ডিটেইলে জানা গেল, তো সেটা খুব হেল্পফুল। আমি অনলাইনের ক্লাসে এইভাবে পড়াই, টাইম নিয়ে ধরে ধরে, কারণ যেহেতু এরা কোয়েশ্চেন সলভ করে না, প্রচুর কোয়েশ্চেন ফেস করতে হয় এদেরকে। সো হ্যাঁ স্যার। ক্ল্যারিটি না থাকলে এরা আননোন কোয়েশ্চেন্স দেখলে ঘাবড়ে যাবে, তো এই কারণে পড়াই। যাই হোক, তোমরা মাঝে মাঝে এরকম ক্লাস পাবে এদের সাথে, তো আরো ডিটেলসে জানতে পারবে। ইট উইল হেল্প ইউ টু গো ইনটু দ্য ডিপ অফ দিস টপিক, অফ এনি টপিক, যেটা যেটা আজকে যে সময় পড়বে। তো যাই হোক, বাকি দেখি, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক। কোয়েশ্চেন্সগুলো তাহলে সবাই সলভ করো, সবাইকেই বলছি, ইউজির স্টুডেন্টদেরকেও বলছি, সলভ করে নাও। তোমরা নেট জিআরএফ সেটের স্পেশাল কোর্সে কোয়েশ্চেন্সগুলো পাবে। ইউনিট কততে পাবে? এটা হচ্ছে ইউনিট ফোর কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিসের যে পার্টটা আছে সেখানে পাবে। নেট জিআরএফ সেট স্পেশাল কোর্স কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস, সেখানে তোমরা এটা পাবে। সলভ করে ফেলো, সলভ করো। আগামীকাল আমাদের মানে কোথা থেকে পাবো? নেট জিআরএফ সেট স্পেশাল কোর্স আছে। তুমি অ্যাপসটা ডাউনলোড করেছিলে তো? অ্যাপটা ডাউনলোড করেছিলে? না, কোন অ্যাপ? ওই যে ওয়েবসাইটে যেটা ছিল সেটা, ওয়েবসাইট যেটা ছিল সেটা ডাউনলোড করোনি? ওয়েবসাইটে তো জানোই যেখান থেকে ফর্ম ফিল আপ করেছিলে তুমি। আচ্ছা, সেখানেই দেখো নেট জিআরএফ সেট স্পেশাল কোর্স বলে একটা কোর্স আছে, সেখানে গিয়েই তুমি ইউনিট 4 বলে যেটা আছে এটা সলভ করো, দেখো ওখানেই পাবে এই নামটা, ঠিক আছে? কনস্টিটিউশনালিজম সলভ করে ফেলো, ঠিক আছে? আমরা আগামীকাল অ্যানালিসিস করব, যেগুলো ডাউটস আসবে সেগুলো তোমাদের সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ডিটেলসে আরও জানতে পারবে। তো ইউজির স্টুডেন্টরা চাইলে করতে পারো, না চাইলে স্কিপ করো, কারণ তোমাদের শর্ট কোয়েশ্চেন্স নেই। এটা আগের ব্যাচের স্টুডেন্টরা যদি হতো তাহলে আমি তো, ওরা তো নিজে অটোমেটিক তো করতেই হতো, কারণ ওদের শর্ট কোয়েশ্চেন্স আছে। তোমাদের নেই যেহেতু, চাইলে স্কিপ করতে পারো, বাট করো যদি বেটার লেভেলে যদি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যেতে চাও তো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক, দেখা হবে আবার। স্যার বলছি স্যার, এলিট থিওরিসে পিআই কিউবেসে ভিডিওটা আপলোডেড হয়নি, আপনাকে কালকে বলছিলাম স্যার। ও আচ্ছা, আমি তাহলে এখন করে দিচ্ছি। ওটা স্যার একটু স্যার দেখবেন, নাহলে ওটা স্যার মিস খেয়ে চলে যাবে স্যার। আচ্ছা, না করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। স্যার আর বলছি স্যার, আপনাকে যে হোয়াটসঅ্যাপে স্যার কোশ্চেন গুলো স্ক্রিনশট পাঠিয়েছিলাম স্যার, আপনি ওগুলো স্যার সিন করে রেখে দিয়েছেন অ্যানসার গুলো স্যার। ওটা আমি বাকিরা যারা পাঠিয়েছে সেগুলো আমি ওদেরকে চেক করে পাঠাচ্ছি, তোমার সিরিয়ালে আসেনি এখনো, আসুক, আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো এক দুদিন তোমারটাও করে দেবো, দীপিকাটাও করে দেবো। বলো পূর্ণমিকা, কি বলছো? নামটা একটু বলে দেবেন? ওই যে লিংক দিয়েছিলাম nightingale.psc.in। আচ্ছা, একটু সেন্ড করুন লিংকটা আমাকে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল 7:30। স্যার বলো বলো। স্যার বলছি যে কালকে কোয়েশ্চেন অ্যানালিসিসের ক্লাসটা কখন আছে? তুমি করবে? 7:30 আছে। হ্যাঁ স্যার, তাহলে আমি জয়েন করব। 7:30 আছে, জয়েন করে দিও। ওকে স্যার। সলভ করে নাও কোয়েশ্চেন গুলো, তার আগে সলভ করে নাও তাহলে, হ্যাঁ? শুধু অ্যানালিসিস শুনলে হবে না, সলভ করতে হবে। ওকে স্যার। ওকে ওকে, চলো বাই, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট স্যার।